শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনকোরা এপিসোডে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে রয়েছি। আর আমার সাথে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হব এবং অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে বলবো যারা জীবন গল্প বলার জন্য এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চান, ঢাকা FM যোগাযোগ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904 প্রথমে লেডিস ফার্স্ট, আপনি আপনার পরিচয়টা বলেন। আমি পিউ। পুরো নামটা কি পিউ? না, আমার সার্টিফিকেট নেম পাপিয়া আক্তার। পিউ, জি। আচ্ছা, আর বয়স কত? আমি 20 ইয়ার্স ওল্ড। 20 ইয়ার্স ওল্ড। এখন থাকছেন কোথায়? এখন আমি নারায়ণগঞ্জে আছি। নারায়ণগঞ্জে আছেন। আপনি? আমার নাম ফারুক আহমেদ সাগর। হ্যাঁ। আমার বয়স 25 বছর। আচ্ছা, এখন থাকছেন কোথায়? এখন আমরা নারায়ণগঞ্জে আছি। নারায়ণগঞ্জে। আপনি নারায়ণগঞ্জে আছেন? হ্যাঁ। ওকে। সো গল্পটা আসলে সাগরের নাকি পিউয়ের? আমি জানি দুজনকে মিলিয়েই গল্পটা, কিন্তু মূল গল্পটা আসলে কার? মূল গল্পটাই আমার। মূল গল্পটা আপনার। ঠিক আছে, তাহলে আমরা আপনাকে ফ্লোর দিব। আপনার ওখান থেকে শুরু করি, একেবারে ছোটবেলা থেকে বা যেখান থেকে আপনি বলতে চান। আমার যখন জন্ম হয়, আমার 3 দিন পরে আমাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে একজন নার্স। আমি যে হসপিটালে জন্মগ্রহণ করেছি, আমার জন্মগ্রহণের পরে আমার মা মারা যায়। আপনার ফ্যামিলিতে আর কেউ ছিল না আপনাকে দেখার মতো? যে কেউ আপনাকে ছিল না, আমি জানিনি তার কাছ থেকে। সেই আপনি নার্স, যে ঘটনাটা শুরুতেই বললেন, এটা আপনি কত বছর বয়সে জেনেছেন? এটি আমি যখন ক্লাস 7-এ পড়ি। এটাকে আপনাকে ডেকে নিয়ে ফর্মালি বলা হয়েছিল নাকি? ডেকে নিয়ে ফর্মালি না, আমাকে যে নার্সটা দিয়ে এসেছিল তিনি একবার আসছিলেন আমার সাথে দেখা করতে। এসে পুরো গল্পটা বলেন। পুরো গল্পটা বলেন। আমি তাহলে 7-এর গল্প অনেক পরে যেতে চাই। আমি বরং আপনি যে পরিবেশে বড় হয়েছেন, আপনার ফার্স্ট মেমোরি যেটা, সেখান থেকে শুরু করতে চাই। যখন থেকে আমি বুঝতেছি তখন আমার সাথে অনেক ছেলে মেয়ে এখানে আছে আমার মতোই। আমাদের দেখাশোনার জন্য একজন মা আছে, তিনি আমাদের খুবই ভালোবাসতেন, আদর করতেন। ওই সময় আমাদের একটা স্কুল ছিল, আমরা স্কুলে ভর্তি হতাম। ওখান থেকে এখানে স্কুলে ভর্তি করে দিছে, ওখান থেকে আমি পড়াশোনা করি। তো আমার শুধুমাত্র স্কুলে যাওয়া আর আমার মায়ের কাছে, এই ছাড়া আমি আর কোথাও বাইরে ঘুরতেও সুযোগ পেতাম না। কোথায় এটা? এটা হচ্ছে, আপনি নামটা বলতে চাচ্ছেন না প্রতিষ্ঠানের? ঠিক আছে, নামটা না বললেও সমস্যা নেই। হ্যাঁ, বলুন। তো সেটা আমি যেটা বুঝতে পারছি, প্রিয় শ্রোতা, কোন একটা অনাথ আশ্রমে ওরা দুজনই বড় হয়েছে, হয়তোবা, আমি গেস করছি। একজনের ক্ষেত্রে আমি কনফার্ম, যেটা হচ্ছে সাগর বলছিল। পিউয়ের ক্ষেত্রেও কি ঘটনা একই রকম? ওই আশ্রমে কি আপনি বড় হয়েছেন? আচ্ছা, তার মানে এরা দুজনই কোনো একটা আশ্রমে বড় হয়েছে। আমরা এই অনুষ্ঠানের স্বার্থে এবং একই সাথে তাদের মান সম্মানের স্বার্থে আমরা সেই আশ্রমের নামটা এখানে মেনশন করছি না, আমরা ঘটনাটা তুলে ধরতে চাই। হ্যাঁ, বলুন। আমার স্কুল আর আমার আম্মু ছাড়া আমি কিছুই বুঝতাম না, যে কোথাও চলতে পারতাম না একা একা। স্কুলটা কি আশ্রমের ভিতরেই? না, আশ্রমের ভিতরে না, সেটা ছিল হচ্ছে মিরপুরে। মিরপুরে? বাইরে? বাইরে ছিল। মানে 8-10 জনের মতোই স্কুলটা? 8-10 জন। তো ওখানে গিয়ে কি একটু বুঝতে পারতেন যে আপনারা এবং বাকি যে ছেলেমেয়েরা আসে বাইরে থেকে, তাদের জীবনযাপন একটু আলাদা? না, ছোটবেলায় তখনও বুঝতে শিখিনি, কিছুই বুঝতাম না। কোন ক্লাসের গল্প এটা? এটা হচ্ছে আমি যখন কেজিতে পড়ি। কেজিতে? মানে একেবারেই না বোঝার বয়স। হ্যাঁ, কেজিতে পড়ি, তখন আমার আম্মু ছাড়া আমি কিছুই বুঝতাম না। তো আমি বাইরে কারোর সাথে কথাও বলতে পারতাম না ঠিক মতো। আর দেখা যেত আমি পড়াশোনা অনেক বেশি কাঁচা ছিলাম, তো আমি ঠিকমতো পড়াশোনা করতাম না। তো আমাকে দেখা যেত প্রায় সময় অনেকক্ষণ ধরে স্কুলে রেখে দিত, আর আমার আম্মু অনেকক্ষণ ধরে ওয়েট করতো আমার জন্য। তো এক পর্যায়ে আমার এরকম করে আমি বেড়ে উঠি। তো আম্মু আমাকে অনেকবার বুঝিয়েছে যে এখান থেকে তোমাকে একসময় বের হতে হবে, এটাই তোমার একেবারে পার্মানেন্ট জায়গা না, তোমার এখান থেকে বের হতে হবে। তো তোমার এর জন্য তোমার পড়াশোনা করা খুবই বেশি জরুরি। তো তখন খালি দুষ্টুমি বুঝতাম, ছোট তো, পড়াশোনায় মনোযোগ ছিল না। তারপরে উনি ক্লাস 5 পর্যন্ত আমাকে দেখাশোনা করে, তারপর ওনার ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার পর সে মারা যায়। ওই সময় আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম যে আমাকে আদর করার আর কেউ নাই, বা আমাকে ভালোবাসার মতো কেউ নাই, একজনই ছিল। তো ওই সময় আমার আম্মু যেদিন মারা যায় তার আগের দিন আমাকে বলে গেছে যে যেখানেই থাকো ভালো থাকবা, আর কারোর সাথে কোনো দুষ্টুমি করবা না, আর পড়াশোনা ভালো করে করবা। তো আমি জানিও না যে আমার ক্যান্সার, তখন তো বুঝতাম না ঠিক মতো ক্যান্সার জিনিসটা কি। তারপর দিন আম্মু সকালবেলা উঠার পরে তাকে আর জীবিত পাইনি। আমি আম্মুর পাশেই ঘুমাই রাতের বেলা। জাস্ট এতটুকু মনে আছে, আমার ঘুম থেকে ওঠার সময় আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিছে, এতটুকু যে আমি ঘুম থেকে উঠে গেছি রাতের বেলা। তো ওই সময় সে হাত বুলিয়ে দিয়েছে। মানে কি উনি আশ্রমেই থাকতো? ওখানেই থাকতো? আশ্রমে তিনি আমাকে দেখাশোনা করতো। আচ্ছা, তো আপনার মতো আর মা বলতাম। কতজনকে এরকম দেখাশোনা করতো? ওখানে অনেকগুলো ঘর ছিল, একটা ঘরে 10 থেকে 12 জন করে ছিল। 10 থেকে 12 জনের একজন মা? তো উনি আমাকে রাতের বেলা মাথায় হাত বুলিয়ে ওই কথাটুকু বলছে। তো সকালবেলা আমি উঠে তাকে আর জীবিত পাইনি। তো আমি প্রচণ্ড কান্না করেছিলাম ওই সময়। আমার আম্মুর শেষ কথা ছিল যে তুমি পড়াশোনা করো। ওই সময় আমি বুঝতামও না কোনো কিছু। তারপরও আম্মুর শেষ কথা অনুযায়ী আমি 5-এ খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। তো আস্তে আস্তে আমি নিজেও পড়াশোনা করতাম। আমি আমার বন্ধুদের, আমার ম্যাডামদের
সাহায্য নিলাম। যখন জানতে পারছে যে আমার মা মারা গেছে, তখন ম্যাডামরা আমাকে এক্সট্রা কেয়ার দেওয়া শুরু করলো। তো ওভাবে ম্যাডামদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা আমি আস্তে আস্তে পড়াশোনা করি। তো পড়াশোনা করতে করতে আমার অসুস্থ হয়ে যায়। আমি 3 মাস ঠিকমতো আম্মু থাকতো, খাওয়াতো ঠিকমতো, আম্মু নাই, এখন খাওয়ানো ঠিক আছে ছেলের, যেহেতু একটা চোখে প্রবলেম হয়েছে, তো আরেকটা চোখ যাতে ঠিকমতো থেকে যায় সেই জন্য একটা চোখ বাঁচিয়ে দেয়। তো ওভাবে আমি আবার নতুন করে আবার 5-এ ভর্তি হই। তো নতুন করে 5-এ ভর্তি হওয়ার পরে যে আমি ম্যাডামদের অনেক ভালোবাসা, যে কী পড়াইছে এরকম করে হেল্প করতো আমার জন্য, এক্সট্রা কেয়ার, আমার জন্য এক্সট্রা স্কুল। মানে আমি অনেক সময় আমি স্কুলে যেতে পারতাম না, স্কুলে ম্যাডামরা এসে আমাকে দেখাই দিত পড়াটা, আমার আশ্রমে এসে দেখা দিত যে এটা পড়বা, এটা পরীক্ষায় দিয়েছে। আমি শুধুমাত্র পরীক্ষায় অ্যাটেন্ড করতাম, এরপর পড়তাম না, কারণ আমার ধুলাবালি সহ্য হতো না। ডাক্তার টোটালি নিষেধ করে দিয়েছে যে ধুলাবালিতে যেতে না। তো আমিও যেতাম না, আমার স্কুলে যাওয়া বন্ধ। তো ওভাবে আমার ম্যাডাম এসেভাবে করে দিত। তো আমি ম্যাডাম যখন আমার প্রথম 2টা রেজাল্ট মোটামুটি হয়, তো আমি ম্যাডামদের কাছে আবদার করি, ম্যাডাম যে আমার বৃত্তি পরীক্ষা দিব, 5-এ বৃত্তি পরীক্ষা দিব। তো ম্যাডামরা না বলে যে বৃত্তি পরীক্ষা দিতে পারবে না, তোমার শরীরের কন্ডিশন ভালো না। আমি তারপরেও জোরাজোরি করি এবং আশ্রম থেকে আমাকে সুযোগ দেয় বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি বৃত্তি পরীক্ষা দিই এবং খুব ভালোভাবে পাশ করি। তো এইভাবে যাওয়ার পরে 7-এ যখন উঠি, তখন আমার সাথে একজন নার্স দেখা করতে আসে। সে আমাকে প্রচণ্ড আদর করে, আমি তাকে চিনিও না, কখনো দেখিও নাই, বাট তার আমার প্রতি একটা আলাদা মমতা কাজ করতো, আলাদা মায়া কাজ করতো। তা আমার ভালো লাগতো যে আমার মার ভালোবাসার কথা মনে পড়তো, আমি একা একা কাঁদতাম রাতের বেলা তার ভালোবাসার কথা মনে পড়তে। সে আমার সাথে অনেকবারই দেখা করতে আসে। তো আমার জন্য সে ফল মূল যা আছে মাঝে মাঝে কিনে নিয়ে আসতো। তো আমি আবার, আমার একটা স্বভাব ছিল যে আমি খেতে পারতাম না, একা খাওয়ার ছিল না, যেহেতু আমার সাথে আরও অনেক 10টা বাচ্চা এখানে মানুষ হচ্ছে, যাদের আমি ভাই বা যাদের আমি বোন বলে ডাকি, তাদের আমি দিয়ে দিতাম সব কিছু। যে দেখা গেছে যে আমাকে এই জিনিসটা দিছে, তো আমি খুব ছোট, তো আমার চেয়ে বড় আছে, আমি ওদের কাছে দিয়ে দিতাম। তো ওরা আমাকে যখন খুশি ম্যানেজ করতো, যেহেতু আমার মা নাই তখন আমার বড় আপুরাই আমাকে মানুষ করছে যে কিভাবে কি করতে হয়, কিভাবে ভালো। তো 7-এর পরে ওই প্রতিষ্ঠানেরই আরেকটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়, যেহেতু আমি 7-এ পড়ি, আমার বয়স 12-13 বছর। জি। তো ওখানকারই আরেকটা ছেলেদের জন্য আরেকটা জায়গা আছে, এটা মিরপুরে। তো ওখানে আমাকে নিয়ে যাওয়া হয়। কে নিয়ে যায়? অনাথ আশ্রমের লোক। আচ্ছা, এই নার্স উনি কি আপনাকে টেক কেয়ার করছিলেন তখন এসে, অকারণেই নাকি কোনো কারণ ছিল? না, অকারণে। সে আমাকে দেখা করতে আসতো, শুধু ভালো লাগতো আমার সাথে দেখা করতে। জাস্ট দেখা করতে আসতো? হ্যাঁ। আচ্ছা, ওকে। আগে অনেকবার দেখা করতে আসতো। তো আমি যখন ওখানে চলে যাওয়ার পর আমাদের ওখানে কোনো মহিলা অ্যালাউ করে না। আচ্ছা। যেখানে চলে যায় সেখানে, তাই পরে আর আমাকে সাথে দেখা করতে পারেনি। সে অনেকবার দেখা করতে আসছে, তারপর পারেনি। তো ওখানে থেকে আমি বড় হচ্ছি। ওখানে খেলাধুলা, হোস্টেলের মতো ছিল ওটা, যে সব ছেলেরা, খাবার দাবার। আমরা কি করতাম যে ওই হোস্টেলে থাকাকালীন আমার নিজেদের রান্না নিজেরাই করতাম। জি। এক সপ্তাহে আমাদের ওখানে 40 জন ছেলে ছিল, যে এক একটা সপ্তাহে আমরা 5-6 জন করে রান্না করতাম, নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করতাম, নিজেরাই ঘর পরিষ্কার, নিজেরাই হোস্টেলটা পুরো পরিষ্কার করে রাখতাম। ওখানে দেখাশোনার জন্য আমাদের একটা ভাইয়া ছিল, যাকে আমরা ভাই বলে ডাকি। তো তিনি আমাদের টেক কেয়ার করতেন। তারপরে নার্স আমার সাথে দেখা করতো, আমাকে খুব স্নেহ করতো, খুব আদর করতো। তো উনি একসময় বলে যে এখানে আমার মা কে ছিলেন, আমার মার নাম ছিল হচ্ছে সেলিনা বেগম। তা আমি ওখানে যখন আশ্রমে যখন থাকি, তখন আমাকে আমি হিন্দু হিসেবে ছোটোবেলা থেকে মানুষ হয়ে আসছি, হিন্দু হিসেবে আমি জানি যে আমার ধর্মটা হিন্দু। আচ্ছা। তো উনি আমাকে বলে যে তুমি তো, তোমার মার নাম সেলিনা বেগম আর তোমার বাবার নাম জয়নাল আবেদিন। তো আমি তো বললাম যে আমি তো ছোটোবেলা থেকে হিন্দু ঘরে মানুষ হয়েছি, আমি তো জানি আমি হিন্দু ধর্ম। বলে না, তোমার মার নাম এই যে সেলিনা বেগম এবং বাবার নাম জয়নাল আবেদিন। তখন তার কোনো সুযোগও ছিল না, আমার কি দেখাশোনার মতো কেউ ছিল না বলে সে হিন্দু ঘরেই শুধুমাত্র লোক নিবে, তো সেজন্য আমাকে হিন্দু ঘরে দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। হিন্দু ঘরে দিয়ে এসে যে ছোটবেলা থেকে মানুষ হোক, তারপরে বড় হইলে সে তার ধর্ম যদি চেঞ্জ করতে চায় চেঞ্জ করবে। হিন্দু ঘরটা কে দেয় আপনাকে? আশ্রম থেকে দেয়? আশ্রম থেকে না, সে নার্স দিয়ে এসে। দেখাশোনার লোক ছিল না বলে আপনাকে এভাবে দিয়ে আসা হয়? দেখাশোনার লোক ছিল না বলে আমাকে হিন্দু ঘরে দিয়ে আসে। আমি ছোটবেলা থেকে জানি আমি হিন্দু ধর্মে, বাট তখন আমি জানার পরে আমি খুব অবাক হয়ে যাই। আর আমার কাছে এতটুকু মনে হয় যে আমি যখন হিন্দু ধর্ম গ্রহণ ছিলাম ছোটোবেলা থেকে, বাট হিন্দু ধর্মের যেসব রীতি রেওয়াজ সেসব আমি মানতাম না বা মানতে চাইতাম না। আমার ভালো লাগতো, ইসলাম ধর্ম ভালো লাগতো, কারণ আমার বেশিরভাগ বন্ধুবান্ধবী ইসলাম ধর্ম। তো আমি ওদের সাথে মিশতাম,
তখন রোজা কীভাবে করতে হয়, নামাজ কীভাবে পড়া লাগে সেটা আমি জানতাম না। তো ওই দিন পর 7-এ যখন এই কথা বলে, তো আমি আমার বন্ধুর সাথে শেয়ার করি, একটা মেয়ে বন্ধুর সাথে শেয়ার করি যে আমার ধর্মটা তো মুসলিম, ইসলাম ধর্মগ্রহণ, আমি কিভাবে এটা চেঞ্জ করতে পারবো। তো আমার বন্ধুটা আমাকে একটা ওয়ে বলে দেয় যে সে তার খালাতো ভাই সাথে দেখা করে দেয়, শুভ ভাইয়ের সাথে দেখা করে দেয়। তো শুভ ভাই আমাকে, ওই সময় আমি যেহেতু অনাথ আশ্রম, আমার কাছে টাকা পয়সাও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে যেসব রীতি রেওয়াজ মানতে হয় সেই জন্য সে সম্পূর্ণটা বেয়ার করে। ওকে। তারপরে আমি টোটালি আমি তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং ইসলাম ধর্মের যেসব রীতি রেওয়াজ সেসব পালন করা শুরু করি। আপনাকে যখন এসে এই ভদ্র মহিলা বললেন যে আপনার মা এটা ছিলেন, আপনার বাবা অমুক ছিলেন, তো আপনি আর কি জানতে পারলেন? তাদের বাড়ি কোথায়, কেন সেখান থেকে আপনাকে আশ্রমে দেওয়া হলো, কি জানতে পারলেন আসলে? আমার নার্স এতটুকু বললো যে আমার শুধুমাত্র মা আসছিল হসপিটালে, আমার মাকে দেখাশোনার মতো কেউ ছিল না, কেউ আসেনি, মা নিজে আসছে। আমি যখন পেটে ছিলাম তখন নিজে আসছে, তো অনেক খারাপ কন্ডিশনে আসছে। তো আমাকে শুধুমাত্র ডেলিভারি করার পরে তিনি আর বাঁচিনি, তাই ঠিকমতো জানতে পারিনি আমার সম্পর্কে। তো ডেলিভারি করার আগে নিশ্চয়ই ডাটা এন্ট্রি করা হয়, সেখানে বাবাকে, বাড়ি কোথায়, বাড়ি বলা হয়েছিল চাঁদপুর। আচ্ছা, এতটুকুই বলা হয়েছে চাঁদপুর, কুমিল্লা থেকে আসছে। কি করে বাবা? বাবা কি করে আমাকে সে জানায়নি, যে ঠিকমতো বলেনি। ওনার সঙ্গে কি আপনার এখনো যোগাযোগ আছে? না, তার সাথে যোগাযোগ নেই। সে 2012 সালে মৃত্যুবরণ করে নার্সটা ফার্মগেটে। আমরা কতটা ব্লেসড, মানে সৃষ্টিকর্তার থেকে, যে উই হ্যাভ এ ফ্যামিলি, আমাদের পরিচয় আছে, আমাদের কোনো কিছু হলে আমরা শেয়ার করতে পারি। আজকে যে দুজন এখানে আছে তাদের বড় হওয়াটা অন্যরকম একটা পরিবারে, যেখানে অনাথ ছেলেমেয়েরা গিয়ে বড় হয়। সো যারা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে কষ্টের জায়গাটা আসলে কোথায়, শিক্ষণীয় জায়গাটা আসলে কোথায়। আচ্ছা, আমরা বিরতি নেব এখানে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি RJ Kibriya আপনার সঙ্গে রয়েছি। কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি। ঠিক আছে, ক্লাস 7-এর ঘটনা আমি শুনলাম এবং আপনি আপনার পরিচয়টা কিছুটা হলেও জানতে পারলেন। এটা কি আপনাকে ব্যথিত করতো ওই সময়টাতে, যে আপনার জন্মটা কেন? আমার খুব খারাপ লাগতো যখন স্কুলে, যখন মাদার্স ডে হিসেবে সবাই আসতো, মাদার্স ডে, ফাদার্স ডে হয়তো, যখন সব মা বাবারা আসতো, আমার সময় কেউ ছিল না, আমার কাছে মানে কেউ আসতো না আমার জন্য। যে পরীক্ষার রেজাল্ট বেরোয়েছে, সব মা বাবারা আসতেছে, আমার কেউ ছিল না বলে আমার কেউ আসতোই না। আমি একে একে আমার রেজাল্ট কার্ড সব কিছু আমি নিজেই নিতাম, বা আদর করবে কেউ, আদর করার মতো তখন কেউ ছিল না। তো বন্ধু বান্ধব খুব ভালো ব্যবহার করতো আমার সাথে, সবাই জানতো যে আমি এই প্রতিষ্ঠান থেকে মানুষ হচ্ছি, আর ম্যাডামরাও জানতো। তো আমার একজন ম্যাডাম ছিল, তিনি আমাকে মা বলার অধিকার দেয়, যে তুমি আমাকে, তোমার যদি খুব কষ্ট হয় তাহলে তুমি আমাকে মা বলে ডাকো। আমি তাকে কোনো সময় ম্যাডাম বলিনি, তারপর থেকে আমি সবসময় মা বলে রেখেছি এবং সে মায়ের মমতা দিয়ে আমাকে বড় করছে যতদিন আমি ওই স্কুলে পড়াশোনা করছি। তো আমার যত সব হেল্প লাগে তিনি করছে, পড়াশোনার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে। তো আমার যখন ফ্রেন্ডের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তো
তো ওখানে আমি তখনও জানাইনি, আর প্রতিষ্ঠানে তখনও জানাইনি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাদের কিছু ছিল, রেস্ট্রিকশন ছিল যে তাদের, বাট আমি ভয়ও পেয়েছিলাম, এই জন্য জানাইনি। আর তাদের অনেকগুলো নিয়ম ছিল। আমি লুকিয়ে লুকিয়ে আমাদের বন্ধু বান্ধবের সাথে আমি তাদের কীভাবে কোরআন শরীফ পড়তে হয়, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে রোজা রাখতে হয়, এগুলো শিখেছে। সেগুলি শিখেছি। আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম তখন, যে বাসার উপরে আমি যতদিন ছিলাম হোস্টেলে, সবাই দেখা গেছে যে মসজিদে নামাজ পড়তেছে, কয়েকজন ফ্রেন্ড আমাকে নিয়ে যাইতো, যখন নিয়ে যেয়ে আমরা বাইরে যেয়ে নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম। তো আমি ওই সময় শুভ ভাইয়ের সাথে কথা বলি যে শুভ ভাই, আমি তো এই পরিস্থিতির মধ্যে আছি, আমি যতদিন আমাকে হেল্প করবে এরা, ততদিন আমি প্রকাশিত করতে পারবো না। তো শুভ ভাই আমাকে সুযোগ করে দেয় যে শীতে সে আমাদের হোস্টেলের পাশে একটা বাসা ভাড়া নেয়। সে যেহেতু আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আমাকে খুব স্নেহ করতো, তো আমাকে সে ওখানে ব্যবস্থা করে দেয় নামাজ পড়ে, তোমার 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চাও তুমি আমার বাসায় এসে পড়তে পারো। আচ্ছা। তো আমি ওইভাবেই কন্টিনিউ করতাম, যে দেখা যেত আমি খালি ফজরের নামাজটা পড়তে পারতাম না তার বাসায়, ফজরের নামাজটা আমি আমার রুমেই পড়তাম, আর বাকি সব নামাজটা আমি তার বাসায় পড়তাম। তারপর আমি এভাবে বড় হচ্ছি, বাট আমি খুব করে চাইতাম যে আমার সবাই জানুক ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সবাই জানুক, বা অনাথ আশ্রমের সবাই জানুক যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাট কেউ এই জিনিসটা মানতে পারবে না কি, সেজন্য আমি বলিনি কাউকে। তো আমি এভাবে করে ক্লাস 9-এ উঠি। 9-এ উঠার ছোটবেলায় যেখানে মানুষ হয়েছি সেখানে যেতাম, মাঝে মাঝে যাইতেন, মানে শেকরের যেখানে আসলে। হ্যাঁ, ওকে। তো অকেশনে যেতাম, তো অকেশনে এক অকেশনে গেছি, সেটা ঈদ ছিল। তো আমি ওখানে ঘোরাঘুরি করি, সবার সাথে কথাবার্তা বোন। ওকে ওকে। জিজ্ঞেস করি যে এই মেয়েটাকে নাম কি, কোন ঘরে থাকে, তো ও নাম বলে পাপিয়া। আমি ঘর বলতে কি এরকম অনেক ঘর আছে ওখানে? হ্যাঁ, ঘর আছে। আচ্ছা। আর মেয়েরা শুধু আলাদা করে থাকতো, ছেলেরা আলাদা করে থাকতো, তাই কি? না না, পাপি একই একটু ঘরের শুনি। মধ্যে কম্বাইন্ড হিসেবেই থাকতো, ছেলে মেয়ে একসাথে থাকতো? হ্যাঁ, ছেলেদের মানে যারা এক ঘরে থাকতো তারা ভাই বোন জানতো নিজেদেরকে, তাই কি? মানে ওখানে হাউস হচ্ছে 15টা। আচ্ছা। তো 15টা হাউসে 10 থেকে 12 জন করে বাচ্চা থাকতো আচ্ছা। পার হাউসে। একই বয়সের কি তারা? না 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 না, বিভিন্ন বয়সের থাকতো, তবে মানে 7-8 বছরের বেশি নিত না ওখানে। আচ্ছা। তো কত বছর ওখানে- পর্যন্ত এলাও করতো থাকতে? ওখানে 12-13 বছর পর্যন্ত ছেলেরা থাকতো, তারপরে তাদেরকে আলাদা জায়গা দিতে হতো? ওখানকার আরেকটা শাখায় পাঠানো হতো। আচ্ছা। শুধুমাত্র ছেলেরা। আর মেয়েরা? মেয়েরা যারা মানে ম্যাট্রিক ইন্টার পরীক্ষা পর্যন্ত ওখানেই থাকতো, তারপরে তারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করার জন্য যাইতো, এবং সেখানেই তাদের হোস্টেলের ব্যবস্থা করা হতো। তারা ওখানে থাকতে পারতো না, কারণ মানে আমরা চলে যাচ্ছি, নতুন আসবে, সেই কারণে ওখান থেকে আমাদেরও চলে যেতে হতো। তো মা কি থেকে যেতেন নাকি মা বদল হতেন? না, মা বদল হতেন একটা নির্দিষ্ট টাইম পর, যেমন তার বয়স হয়ে গেছে বা সে অসুস্থ হয়ে গেছে, তার পক্ষে সম্ভব না, তখন বদল এই হতেন। কাজগুলো এছাড়া তখন মা মানে change হতো। কন্টিনিউয়াসলি থেকে যেতেন, মা হ্যাঁ। নতুন নতুন বাচ্চা পেতেন, তাদেরকে সন্তানের মতো লালন করতেন। ঈদ যে কোনো অকেশনে সে বাসায় যেত না, আমাদের সাথে তাকে ঈদ করতে হবে। এই মারা সাধারণত কারা? এরা কারা? ওনারা মানে ফ্যামিলিতে মনে করেন কোনো সমস্যা হলে হাজব্যান্ডের সাথে অনেকের ছাড়াছাড়ি হয়ে যায়, আচ্ছা আচ্ছা। অনেক রকম সমস্যা থাকে ফ্যামিলির, মানে ফ্যামিলি থেকে বঞ্চিত, বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত, নিজের লাইফ নিজেকে কন্টিনিউ করতে হবে। ফ্যামিলি আছে কিন্তু তার নিজের লাইফ নিজেকে কন্টিনিউ, সে বিবাহিত, অবশ্যই বিবাহিত, কিন্তু তার নিজের লাইফ নিজেকে কন্টিনিউ করতে হবে, সে আর বিয়ে করবে না, বা অনেক রকম সমস্যা থাকে। হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, বা হচ্ছে কখনো বাচ্চা হবে না তার, তো এই হাজবেন্ড এই ছেড়ে ধরনের চলে গেছে, মহিলারা ওখানে job এরকম করতে সমস্যার উপায় কারণে নেই, নিরুপায়, হ্যাঁ, এই নিরুপায়। ধরনের ওনারা যান এবং কিছু কন্ডিশন মেনে নিয়ে তারা মা সাজেন, তাই তো? জি। আমার আসলে এত ইন ডিটেল কখনো জানা হয়নি। প্রথম কথা হচ্ছে, যারা অনাথ আশ্রম দেন, যারা কাজ করেন, তারা নিশ্চয়ই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কীভাবে ভালো হবে সেটা ভেবেই কাজটা করেন, এবং এখানেও একটা সিস্টেম মেনটেন করতে হয়। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই তারা সম্মান পাওয়ার যোগ্য। যুগের পর যুগ ধরে তারা এই কাজটা করে যাচ্ছেন, নইলে বাচ্চাগুলোর কী হতো, তাই না? কিন্তু আমরা যেহেতু একটা পরিবারে বড় হই, আমি তো একটা পরিবারে বড় হয়েছি, তুমি করেই বলি তোমাদের দুজনকে, তোমরা যেহেতু পরিবারটা পাওনি, সুতরাং এই পরিবারের জায়গাটা থেকে একটা কষ্ট হচ্ছে তোমাদের দুজনের জন্য। এটা আমার অনেক লিসনারেরই হচ্ছে, যেটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না আসলে, কারণ পরিবারের টেস্ট হয়তো তোমরা কখনোই পাও নাই। পেয়েছো কি? আমার তো মনে হয় পাওনি। তোমার ক্ষেত্রে কি হয়েছে পিউ? তুমি কবে এসছো? আমি আসছি 6 বছর বয়সে। তার মানে তুমি একটা ফ্যামিলিতে ছিলা? তোমার না না না, তাহলে আমি মানে আমার খুব ছোটবেলায়, আমার বয়স যখন 4 তখন আমার মা মারা যায়। তো আমি আঙ্কেল বলে ডাকতাম একজনকে, তো উনি আমাকে তার বাসায় রাখে। বাবা কোথায় ছিল? আমার বাবা মারা গেছে আগে। তোমার বয়স তখন 4, যখন মা মারা যায়। হ্যাঁ। ফ্যামিলির আদার মেম্বাররা, তোমার ভাই বোনেরা কেউ ছিল না? সবাই গ্রামে থাকতো। তোমার মা তোমাকে নিয়ে শহরে থাকতো? মানে আমি ছোটবেলায় আমার নানির কাছে ছিলাম। আচ্ছা। তারপর নানির কাছ থেকে আমি আমার মার কাছে আসি। মা কোথায় থাকতো? আমার মা থাকতো ফরিদপুরে। ফরিদপুরে? কোথায় থাকতো, মানে কার কাছে থাকতো? আমার মা ফরিদপুরে মানে
আমি ঠিক জানি না, এখনো পর্যন্ত কোনো খোঁজখবর পাইনি। তুমি তোমার মার কাছে থাকতে আগত তুমি জানো না, আমি ঠিক বুঝলাম না। মানে তুমি এমন কিছু কি আছে যেটা গোপন করতে চাচ্ছ এরকম না কিছু? না না, আমি এটা জানতে পারছি অনেক পরে। না, তুমি তোমার মার কাছে যখন ছিলে তখন তোমার মা কি করতো? মা ফরিদপুরে কি করতো, কার কাছে থাকতো? আমি বুঝাই বলি বিষয়টা। হ্যাঁ। আমি যখন অনাথ আশ্রমে আসলাম তো তখনও আমি একটু বোকা টোকা টাইপের মানুষ। আমি সবার সাথে অনাথ আশ্রমে আসার আগে তো একটা ঘটনা আছে। মানে কেউ তো- আসার আগেরটা আমি নিজেও ঠিকভাবে জানি না। আমার কত বছর বয়সে আসো তুমি? আমি 6 বছর বয়সে আসছি। 6 বছর কিন্তু আসলে তো তোমার নিশ্চিত সেন্স থাকার কথা, তুমি কোথা থেকে কোথায় আসতেছো। না, আমার একটা সমস্যা আছে, আমি ঠিক মনে রাখতে পারি না। আচ্ছা। তো আমি যখন আসি, আসার পরে আমি মানে বছরের শেষের দিকে আসি, কোন একটা ইয়ারে নভেম্বর মাসে আসি। তো পরের বছরে আমি ক্লাস 2-তে ভর্তি হই। একটু থামাচ্ছি তোমাকে। 6 বছরের বয়সে তুমি যখন আসো তার আগে তুমি কার কাছে ছিলে? আঙ্কেলের কাছে ছিলাম, আমার শুধু এইটুকুই মনে ছিল। কোন এক আঙ্কেলের কাছে? জি, মানে আমি আসার আগে আমার এইটুকুই মনে ছিল যে আমি আঙ্কেলের কাছে আছি, আমি ওনাকে আব্বু বলতাম। পরে জানতে পারছি যে উনি আমার বাবা না। পরে তুমি জানতে পেরেছো? জি। সেটা অনাথ আশ্রমে থাকার কতদিন পরে? আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব তখন জানতে পারছো? তখন জানতে পারছি। তো তার আগে তো তোমার মা ডাকের একটা অভ্যাস হয়ে গেছে 6 বছরের আগে, নাকি কাউকে মা ডাকুনি? না, কাউকে মা ডাকিনি। আমি আমার আম্মু 6 বছর আগের মেমোরিটা কি তোমার? কি মেমোরি? শুধু ওই আঙ্কেলের কাছে আছো এতটুকু মেমোরি, নাকি আর কিছু নাই মাথায়? না, আর কিছুই আমার মাথায় না, আমার কিছু মনেও নেই। ভেরি ইন্টারেস্টিং। তো কি ঘটনা কি ছিল তোমার ফ্যামিলির আসলে? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার নানি আমার সাথে দেখা করতে আসে। ওনার বয়স 103 ছিল, খুবই বয়স্ক ছিল। উনি একটা লোককে নিয়ে আসছিল। তো তখন আমার নানি জানায় যে আমি আমার নানির কাছে ছিলাম। আমার মা খুব অসুস্থ ছিল। তারপর আমার মা আমাকে নিয়ে যায়, বেশি দিন রাখতে পারেনি, আমার আম্মু অসুস্থ থাকার কারণে মারা যায়। তো আমাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল আমার আম্মু। তো স্কুলের হোস্টেলে রাখতো, ওখান থেকে কিছু সুযোগ সুবিধা দিত। আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে আমার আম্মু হোস্টেলে থাকতাম আমি। কোনো একদিন রাতেবেলা আমার আম্মু মারা যায়। তো পরের দিন আমার স্কুল ছিল, আমি স্কুলে ছিলাম। ওখান থেকে আমাকে নিয়ে আসা হয় বাসায়। নিয়ে আসার পর আমাকে জানানো হয় যে তোমার আম্মু আর নাই। তারপরে খুব ছোট ছিলাম তো আমি ঠিক কান্নাও করি নাই। তারপরে আমাকে ওই আঙ্কেলটা নিয়ে যায় বাসায়। আঙ্কেল অবিবাহিত ছিলেন তখন। এই আঙ্কেলটা আসলো কেন, কোথা থেকে আসলো? এই আঙ্কেলটা মানে ওনাকে আঙ্কেল বলে, উনি স্কুলের টিচার না, বাট স্কুলের সাথে পরিচিত। কোনো এই টিচারদের আঙ্কেলের সাথে সাথে তোমার পরিচয় ফ্যামিলির ছিল কোনো সম্পর্ক ছিল? না, না, কোনোই সম্পর্ক নাই। তো আঙ্কেল তোমাকে কেন অ্যাডপ্ট করলো? ওই ছোটবেলা থেকে আমি মানে যে স্কুলে পড়তাম, তো স্কুলের মালিক যে ওটা এরকম অনাথ আশ্রমের মতোই। আচ্ছা। তো ওনার সাথে ভালো মতো মানে টিচারদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ওনারাই ওনার সাথে আমার পরিচয় করে দেয়। আচ্ছা আচ্ছা, তো ওকে। উনি খুব মানে আদর করতো আমাকে, খুব ছোট ছিলাম। আর আমি ছোটবেলা থেকেই একটু বোকা টোকা টাইপের, মনে করেন 6 বছর বয়সে অনেক কিছু মনে থাকে, কিন্তু আমার কিছুই মনে থাকে না। উনি আপনাকে কতদিন রাখে? উনি আমাকে 1-1.5 বছরের মতো রাখে। রাখার পরে তারপরে অনাথ আশ্রমে দিয়ে দেয়? হ্যাঁ, উনি আমাকে ঢাকায় নিয়ে আসে। বাবারকে নিয়ে কোনো ইনফরমেশন দিয়েছে আপনাকে কেউ? না, আমি পরে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে আমার বাবা মারা গেছে আমার জন্মের আগে। কোথায় ছিল, কি করতে, কিছু বলেনি? না, আমার বাবা কিশোরগঞ্জে ছিলেন। আচ্ছা তো মারা গেছে, মারা যাওয়ার পর আমার আম্মু চলে আসে ফরিদপুরে। আচ্ছা। আমার আম্মু সিলেটে ছিল, তো উনি ফরিদপুর চলে আসে। তো বাবার বাড়িতে, বাবার ভিটামাটি, বাবার তোমার না, কোনো, কেউ আমার সাথে যোগাযোগ করে নাই, বা আমার আম্মুর ফ্যামিলির সাথে কেউ যোগাযোগ করে নাই। তারা বিয়ে করেছিল কেন? মানে দুজন দুজনকে পছন্দ করে এরকম কোনো কিছু? না না না, ফ্যামিলিতেই আমি ঠিক এটা বলতে পারবো না। আমার নানি আমাকে যতটুকু বলছে আমি ঠিক নানি ততটুকু। নিশ্চয়ই এতদিনে বেঁচে নেই? না না না, তখন বয়স ছিল 103, উনি হাঁটতে পারেন না। তোমার বাবার ঠিকানাটা কোথায়, মানে কোথায় থাকে, বাড়ি কোথায়, কি অবস্থা, কিছু তুমি জানো না? না, আমি আর খোঁজ বিয়ের নয়? পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি, সেটা ধারাবাহিকভাবে বলবো। ওকে ফাইন। আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি তখন ক্লাস 9-এ, রাইট? ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনার এই পাপিয়ার সঙ্গে পরিচয়, এবং পাপিয়াকে ভালো লেগে যায়, এই কারণে পাপিয়ার নামটা আপনি জানলেন। পাপিয়া তখন কোন ক্লাসে? আমি তখন 6-এ হবে। 6-এ। বলেন তারপর। তো আমি জিজ্ঞেস করি আমার বোনকে যে এই মেয়েটা কে, কোন ঘরে থাকে, নাম কি। তো আমাকে বলে যে নাম পাপিয়া, এত নম্বর ঘরে থাকে। তো ওখান থেকেই আমি ভালো লেগে যায়, প্রথম দেখাতে খুব ভালো লেগে যায়। তা আমি ওকে দেখার জন্য যেসব অকেশনে আমি না যেতাম, আমি তখনও কিন্তু জানাইনি যে আমি কিন্তু মুসলিম হয়ে গেছি। দেখা গেছে যে কোনো পূজা হচ্ছে ঘরে, আমি পূজাতে সচরাচর আগে যাইতাম না। তো আমি ওই সময় যাওয়া শুরু করছি। আমি কোনো রীতি রেওয়াজ মানি না, বাট আমি ওকে দেখতে চাই, জাস্ট দেখতে ভালো লাগে। যে ওর ঘরটা একটু আমার ঘরের সামনেই ছিল, তো ওকে দেখা যেত, তো আমি এই জন্য যাইতাম। তো এরকম করে কতদিন পার আমি ওকে বলিও নেই সাহস করে যে তোমার নাম কি। আমি নিজে জিজ্ঞেস করিনি যে তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কিছুই জিজ্ঞেস করিনি। কারণ ও দেখতাম যে ওর আচার আচরণ, যে আমি জিজ্ঞেস করছি আমার বোনকে ওর আচার আচরণ কীরকম বা ও কীরকমভাবে
মানুষের সাথে মিশে। তো বলে ও কোন ছেলের সাথেই কথা বলে না। তা আমি ওর যাইনি, যে আচ্ছা ঠিক আছে ও কোনো ছেলের সাথে কথা বলে না যেহেতু আমি আর যাবো না ওর কাছে। তো আমি ওভাবে করেই খালি দেখতে আসতাম। তো আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। এসএসসি পরীক্ষার সময় তো আমাকে দোয়া নিতে হয়, আমি আবার যাই ওখানে। তো তখন কিছু একটা পার্টি হচ্ছিল, যে দেখা যাচ্ছে মাসের শেষে কিছু ভালো খাবার দাবার সব বাসা থেকে একসাথে নিয়ে কিছু পার্টি। ও পার্টিতে আমি যাই, যেহেতু আমাদের পরীক্ষার 2 মাস বাকি আছে। তো সব ঘরে দোয়া নিতে যাই, আমি ওর বাসায়ও যাই। ওর বাসায় আমি অনেকক্ষণ থাকি। তো প্রথম ওর কাছে জিজ্ঞেস করি তোমার নাম কি। ও আমাকে জাস্ট বলে পাপিয়া। তো তারপরে আর ওর আমার সাথে কথা বলে না, চলে যায়। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার যেহেতু কেউ না, আমাকে নিজের ডিসিশন নিজেই নিতে হবে। ওখান থেকে বলে দিছে যে তুমি তোমার নিজের ডিসিশন নিবা, যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিছো, তুমি কোথায় ভর্তি হবা, কিসে পড়বা, কোন বিষয় নিয়ে পড়বা, সব নিজেই বলবা। তো আমি নিজেই ডিসিশন নিলাম। তো দেখা গেছে যে আমার এতটুকু মনে হলো যেহেতু আমি এতিম, আমাকে নিজে বড় কাজ করে খাইতে হবে। তো আমি যদি জেনারেল লাইনে পড়ি তাহলে আমার পড়ার সময়টা অনেক বেশি হয়ে যায়। আমি যদি কারিগরি লাইনে পড়ি তাহলে আমি অল্পতে কোনো পড়াশোনা শেষ করে আমি কাজ করতে পারবো। তো আমি কারিগরি লাইনে চলে যাই, আমি নরসিংদীতে ভর্তি হই। নরসিংদীতে ভর্তি হওয়ার পর টোটালি আমি ওখান থেকে তো প্রথম সেমিস্টার ক্লাস করি নেই, আমি ঢাকায় চলে আসতাম। ঢাকায় চলে এসে স্কুলে ও যে আমার পাপিয়া যে স্কুলে পড়তো সেই স্কুলে আসতাম ওকে দেখার জন্য। প্রথম সেমিস্টারটা এভাবেই গেল। প্রথম সেমিস্টার খুব খারাপ হয়ে যায়, আমার রেজাল্ট সবচেয়ে লো রেজাল্ট হয়। তো এরপর থেকে আমাকে ওখান থেকে বের করে দিবে, যে ইয়াতে আমার রেজাল্টটা খুব খারাপ ছিল বলে বের করে দিবে। পড়াশোনা করো না তুমি, থাকা থেকে লাভ কি, ইঞ্জিনিয়ারিং কোর্স, এ পড়াশোনা না করলে চলবে না, এবং অনেক করে বকাঝকা করে। তো আমি আর যাইতে পারি না ওকে দেখার জন্য। তো পরে সেকেন্ড সেমিস্টার থেকে আমি ওরই এক বন্ধু ছিল, ছেলে বন্ধু, যে আমাকে ভাইয়া বলে ডাকতো, তার সাথে আমার কথা হয়। ঠিক আছে, ফেসবুকে নক করি, যে সবার কথা জিজ্ঞেস করি। আমি ইনডাইরেক্টলিভাবে ওর কথা জিজ্ঞেস করি সবসময়, যে তোদের ব্যাচের কে সবচেয়ে ভালো স্টুডেন্ট। সবাই বলে যে পাপিয়া ভালো স্টুডেন্ট। আমি বলছি তুই পাপিয়ার মতো পড়াশোনা করিস না কিছু। যে পাপিয়াকে দেখছি যে তোর চেয়ে একটু বোকাশোকা আছে, সহজ সরল, ও কিছু বুঝে না, তুই তো চালাক আসিস, তুই ঠিক মতো পড়াশোনা কর। এভাবে করে আমি প্রত্যেক দিন খোঁজ খবর নিতাম। তো ওখানে পড়াশোনা করতেছি। ওর পাপিয়ার এসএসসি পরীক্ষা তখন শেষ হয়ে যায়। ও তখন ভিতরেই অনাথ আশ্রমে যে কিছু বাচ্চারে পড়াশোনা করায়। তো পড়াশোনা করে পড়ে, যেহেতু কোনো টিচার রাখেনি বাচ্চাদের পড়াশোনার জন্য, যেহেতু ওকে দিয়ে পড়াচ্ছে, তো ওখান থেকে কিছু টাকা পায়। তো ওখান থেকে একটা ও মোবাইল কিনে এবং সিম কিনে। তো আমি তখন জানতাম না যে ও মোবাইল সিম কিনছে। তখন একদিন ফেসবুকে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ওর বন্ধুকে যে কী রে, তোর পাপিয়ার সাথে কথা হয় কি না। তো বলে হ্যাঁ কথা হয় তো মোবাইলে। আমি ওর মোবাইল নাম্বারটা আছে? হ্যাঁ আছে। আমি তুই দিতে পারবি? তো অনেক বারণ করে যে না এটা দেওয়া যাবে না, এই সমস্যা আছে সেই সমস্যা দেখায়। আমি তারপর অনেক ম্যানেজ করে নাম্বারটা নেই পাপিয়ার। তো পাপিয়ার নাম্বার আমি নেওয়ার পরে আমি ওকে ফোন দিতে পারছি না, ভয় পাচ্ছি যে ও আমার ফোনটা ধরবে কি না, বা ধরলে বলে দিবে। কারণ ওখানে একটা নিয়ম ছিল যে ভিতরে কোনো ছেলে বা মেয়ে কখনো রিলেশন করতে পারবে না। তুমি বাইরে রিলেশন করো তাতে প্রবলেম নাই তাদের, বাট ভিতরে কোনো মেয়ে বা ছেলে রিলেশন করতে পারবে না। সেজন্য আমি ওকে ভয় পাইতাম যে ওকে কীরকম আমি প্রথম কথা বলবো ওর সাথে, ও যদি পরে ভিতরে বলে দেয়, যারা দেখাশোনা করে তাই বলে দেয়, তাহলে তো আমার প্রবলেম হয়ে যাবে আমাকে। তো এখনও ওখান থেকে হেল্প করছে। তো প্রবলেম, আমি ফোন দিই না, অনেক দিন ধরে নাম্বার রেখে দিয়েছি। তো একদিন কিছু না ভেবে ফোন দিলাম, আননোন নাম্বারে ফোন দিলাম। এভাবে কিছুক্ষণ কথা বললাম। ওর দেখে আমার সাথে খুব ভালোভাবে কথা বললো। তারপর আমি আবার বন্ধ করে দিলাম। নিজেকেই বুঝলাম যে না এটা ঠিক না, এটা মনে হয় আমি ভুল করছি। ঠিক না কেন বলছেন? মানে আপনাদের এই যেহেতু নিয়ম আছে, আশ্রমের ভিতরে নিয়ম আছে যে ছেলে মেয়েদের মধ্যে কখনো কোনো সম্পর্ক হতে পারবে না, না সে আমি আপনাদেরকে আগে থেকে বলা হয়? হ্যাঁ, আমি আগে থেকেই বলা থাকে যে কোনো সবাই সবার ভাই বোন। হ্যাঁ, সবাই সবার ভাই বোন, কেউ রিলেশন করতে পারবে না। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি 2 মিনিটের বিরতি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kipriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প।
স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সাথে। কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। হ্যাঁ বলুন তারপর। তো আমি খুব ভয় পাইতাম, তো পরিচয় দিতে চাইতাম না, আননোন নাম্বারে কথা বলতাম। দেখি প্রথম কথা বলার পর ও সামান্য অল্প কিছু কথা বলে, বাট ভালো মিশুক। তা আস্তে আস্তে এভাবে কথা বলি, আননোন নাম্বারে কথা বলি। এরকম করে 3 মাস চলে যায় যে আমি আননোন নাম্বারে কথা বলতেছি। তো একদিন ও দেখা করতে চায়, ও যেহেতু কলেজে ভর্তি হয়েছে, তো এখন একা একা চলাফেরা করতে হবে। ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার কলেজ আছে, কলেজ শেষে আপনি দেখা করতে পারবেন কি না। মানে 6-এ পরিচয় হলো ওর, কিন্তু কলেজ পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে এই আননোন নাম্বারে কথা বলা, অন অ্যান্ড অফ লম্বা সময় ধরে। তার মানে আপনার দিক থেকে ভালো লাগার ব্যাপারটা তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু ওর জায়গাটা থেকেও ভালো লাগাটা কি ততদিনে কি প্রেম পর্যায়ে চলে গেছে নাকি জাস্ট? ও আমাকে কখনোই আমাকে দেখার আগ পর্যন্ত ভালোবাসেনি। আচ্ছা ঠিক আছে, জাস্ট আননোন নাম্বারে কথা বলতো। তো আমাকে ও দেখা করতে চায়, তো আমি ভয়ে ভয়ে দেখা করি যে আমাকে ভিতরে কি দেখছে কিনা। ও দেখলে তো যদি বলে দেয় ভিতরে আমার হেল্প বন্ধ করে দিবে। তো দেখা যায় যে আমরা দেখা করি ওর কলেজ শেষে। আমি নরসিংদী থেকে আগের দিন আসি, ক্লাস মিস দিয়ে আসি, ওর সাথে দেখা করতে। তখন কলেজে পড়ে, আমি তখন লাস্ট সেমিস্টার চলে আসছি। ও যখন কলেজ পড়ে তখন আমি লাস্ট সেমিস্টার। তো দেখা করতে আসি, দেখি প্রথম দিনও আমাকে চিনতে পারেনি যে আমি যেটা বলছি সেটাই বিশ্বাস করছে। প্রথম দিন চিনতে পারেনি। এভাবে করে কথা বলতেছি, দেখা করতেছি, মাঝে মাঝে দেখা করতেছি। তো আমি ও কী করলাম যে নরসিংদীতে না থেকে আমি একবার ঢাকায় চলে আসছি। ঢাকা থেকে এসে যে আমি লাস্ট সেমিস্টার পড়াশোনা করব। যেহেতু লাস্ট সেমিস্টার ছিল, পড়াশোনার চাপ ছিল কম, জাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করে গেলেই হবে। তো আমি ঢাকায় থাকা শুরু করি, ওর সাথে দেখা করতাম, ক্লাসে যেতাম না, শুধুমাত্র পরীক্ষার সময় যেয়ে পরীক্ষা দিতাম। পরীক্ষা দিয়ে পাশ করলাম, বেকার বসে আছি। বেকার বসার পর 3 মাস আমি বেকার বসেছিলাম, চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি। আর ওর সাথে আননোন নাম্বারে কথা তো বলতাম, এখন তো দেখা হয়ে গেছে। যেহেতু আমি তখন আমার নামটা পর্যন্ত বলিনি, কী নাম, আমি আরেকটা নাম বলেছিলাম। তো ওই নামে ও চিনত। তো একদিন দেখা করার সময় ভিতরে, অনাথ আশ্রমের ভিতরে একটা মেয়ে দেখে ফেলে আমাদের। তো দেখে যাওয়ার পর ওকে বলে যে আচ্ছা তুই এই ছেলের সাথে মিশলি কিসের জন্য? ছেলে কী হয় তোর? কী হয় মানে আমার, বলে যে না এমনি আমার বন্ধু। বলে ও যে ভিতরে তুই জানাস না? আমি বললাম যে না। ও বলে যে না আমি তো জানি না, আমি কখনো দেখিই, কারণ বাসা থেকে খুব কম বের হতো, দেখেইনি। তো যখন জানতে পারলো, ওই প্রথম আমাকে জানতে পারলো যে আমি অনাথ আশ্রমে থাকি, মানে ওই একই অনাথ আশ্রমে আশ্রমে থাকি। তো আমাকে জিজ্ঞেস করলো ওই দিন রাতের বেলা ফোন দিয়ে, আচ্ছা তুমি কি এই অনাথ আশ্রমে ছিলা? আমি যখন দেখছি না ঠিক আছে, যখন জেনে ফেলছে, তখন আমি আর মিথ্যা বলিনি। আমি বলছি হ্যাঁ আমি এখানে ছিলাম। ততদিনে কি মানে দুজনের মধ্যে সম্পর্কটা কি ভালোবাসার সম্পর্ক দাঁড়িয়ে গেছে? আমি শুধু ভালোবাসতাম, ও তখনও ভালোবাসি। আচ্ছা, তখনই আমার সাথে জাস্ট বন্ধুত্ব সম্পর্ক। তো আমাকে জিজ্ঞেস করলো যে অনাথ আশ্রমে কি? আমি বললাম হ্যাঁ আমি অনাথ আশ্রম। তো তখন কি করলো যে কথা বলাটা প্রায় ছেড়েই দিবে এই অবস্থা। যে ঠিক আছে, যেহেতু এত প্রবলেম দেখে ফেলছে যে তুমি আমাকে আগে বলো না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, ছেড়ে দিবে। তো আমি আর ডিস্টার্ব করতাম না, মাঝে মাঝে ফোন দিতাম, দেখতাম যে ফোন রিং উঠে না। যে এরকম করে 1 মাস আমি ফোন দিই, বাট ও কখনো উঠেনি। 1 মাস পরে যখন আমি ফোন দিই, প্রথম আমার চাকরি হয়েছে। ওই দিন চাকরি প্রথম হয়েছে যে আমি একটা জব পেয়েছি অল্প স্যালারিতেই। তো ওই দিন আমি ওকে জাস্ট সুখবরটা জানানোর জন্য, ওর সাথে কথা বলার জন্য না, বা ওকে করার জন্য না, জাস্ট জানানোর জন্য যে এতদিন ধরে আমি কথা বলতেছি তোমার সাথে, আমার একটা ভালো মুহূর্ত যাতে তুমি জানো। আমি ভালো মুহূর্ত জানানোর মতো কেউ তো নাই তুমি ছাড়া, আমি তোমার সাথে খুব ভালোভাবে মিশছি। তো এভাবে জানাইছি, ও খুব খুশি হয়ে যায় যে আমি চাইছিলাম যে তুমি একটা ভালো খবর দাও আমাকে। তো ওই সময় ও যার কাছে ছিল, ওখানকার একটা বড় আপুর সাথে ওর একটু ঝামেলা হয়। তো মনোমালিন্য হওয়ার পরে যাকে ও মা বলতো, তো তার সাথে একটু খারাপ আচরণ হয়ে যায়। তো নানাভাবে ওকে টর্চার করতো। ওকে তো শারীরিক টর্চার করার মতো ছিল না, শারীরিক টর্চার করা যেত না। তো ওকে মানসিকভাবে নানা রকম টর্চার, একদম নিষেধ আছে শারীরিক টর্চার করা। শারীরিক টর্চার নিষেধ নাই, ওর কন্ডিশনটাই এরকম যে ওকে যদি একটা আঘাত করে, যে সে আঘাতের দাগ অনেক দিন থাকবে এবং অনেক অসুস্থ হয়ে যায়। সেজন্য ওকে ছোটোবেলা থেকে যেহেতু ওকে মানুষ করছে, তো সেহেতু সে শারীরিক টর্চারটা করতো না, মানসিক টর্চার করতো। যেমন হচ্ছে মানে প্রচুর পরিশ্রম করাচ্ছে, যেই কাজটা ওর দ্বারা হবে না সেই কাজটা করাচ্ছে, ও করছেও, কিন্তু কখনো না বলেনি ও করছে। বাট ওকে ঠিকমতো খাবার দিচ্ছে না বলতে যে ওর যেসব খেলে ওর অ্যালার্জি হয়, যেসব খেলে খেতে পারে না, সেসব জিনিস ওকে বেশি করে দিচ্ছে। যে আবার কখনো দেখা গেছে যে 9টার সময় খাবার খাওয়ার সময়, যে 9টার সময় আসছে, এসে শুনে যে খাবার শেষ হয়ে গেছে। তো এইভাবে আমাকে বলতো যে এই কথাগুলো। তখন ওই 1 মাস পরে যখন আমি অফিস চাকরি পেলাম, তখন বলা হলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার এই প্রবলেম হচ্ছে, তুমি আমার সাথে আসো, আমি তো এখানেই থাকি, একসাথে থাকি, তুমি আমার সাথে বন্ধুত্ব সম্পর্কে রাখো। তো জাস্ট বন্ধুত্ব হিসেবে আমার সাথে দেখা করতে আসো। আমি যেহেতু ওকে খাবার কষ্ট হচ্ছে, তা আমি তখন টিউশনি করা শুরু করছি এবং চাকরিও করি।
টিউশনি করি। তো টিউশনির টাকা পাওয়ার পরে আমরা দুজন দুপুরবেলা লাঞ্চ করতাম, একসাথেই লাঞ্চ করতাম। যে আমার লাঞ্চ ব্রেক দিত, অফিসে ছুটি দিত, লাঞ্চ ব্রেক করতাম। আমার অফিসটা কলেজটা একসাথেই ছিল, যেহেতু কাছাকাছি ছিল। তো আমি যেতাম, যে আমরা লাঞ্চ করতাম। ও আমাকে বলতো যে আমি জানি যে এটার পরে আমি পরবর্তী তার খাবার আদৌ কি পাবো কি না সেটা জানি না। তো আমি করতাম প্রত্যেক দিন দুপুরবেলা লাঞ্চ করতাম আমরা দুইজন একসাথে। তো ও একটা পর্যায়ে 3 মাস সময় লাগছে আমাকে, এতদিন পরে আমার এক মাস পরে যখন কথা বলছি, তারপরে আর 3 মাস সময় লাগছে আমাকে ভালোবাসতে। তো একদিন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, বাট এটা তো কেউ মানবে না, কিভাবে কি করবো আমরা দুজন। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, মানবে কি মানবে না তখন দেখা যাবে পরে। তুমি একটা কাজ করো, আমার সাথে এরপর যখন দেখা করতে আসবা তখন মাস্ক পরে আসবা যাতে আমাদের কেউ না চিনতে পারে। তো ও যখন আমার সাথে দেখা করতে আসতো তখন ও মাস্ক পরতো, আমিও মাস্ক পরতাম। তারপরেও একদিন যেখানে প্রজেক্ট ডাইরেক্টর যিনি ছিল, তিনি একদিন বের হওয়ার পর সে দেখে ফেলছে, আমাদের দুজনকে একসাথে দেখে ফেলছে। সে তখন কিছু বলে নাই। সে কোথায় বসতেন আপনারা? আমরা কখনো কখনো বসতাম যে কোনো পার্কে, অনাথ আশ্রমের আশেপাশে। অনাথ আশ্রমের পিছনে একটা মাঠ ছিল, আচ্ছা। সেই মাঠে কখনো বসতাম, আর কখনো যেতাম দূরে। একদিন এরকম করে রিক্সায় যেতে গিয়ে দেখে ফেলছে, তখন ওকে জানানো হয়নি, কিছুই জানি না, ও নর্মালি বাসায়। তখন দেখছে যে এমনিতে তো টর্চার হতো, মানুষের টর্চার, ওই সময় টর্চারটা আরও বেশি মাত্রায় বেড়ে যায় ওর প্রতি। ও আমাকে বলে আজকে আসার পর দেখছি যে আমার সাথে টর্চারের মাত্রাটা মনে হয় অনেক বেশি। যেমন দেখা গেছে যে আমার আলমারি যেখানে কাপড় চাপড় রাখতাম, শেষ কাপড় চাপড় এলোমেলো উল্টাপাল্টা। তারপর দেখি যে বাসায় এসে আমি আসছি খাবার খেতে, যে খাবার নিয়ে বিরক্ত করছে, পরিশ্রমের কাজ করছে, ওর রুমটা এলোমেলো করে রাখছে, গুছাইলে রুমকে আলাদা রুম দেওয়া হতো প্রত্যেককে? মানে একটা রুমে 4 জন করে থাকতো, কোনো রুমে 3 জন। তো আমি যে রুমে থাকতাম, যাকে আম্মু বলতাম, উনি খুব ভালো মতো জানতো যে সবকিছু কি আম্মুই করে, না টেক কেয়ার করা, শাসন করা সবকিছু মা করে, নাকি তার উপরে কেউ এসে তার উপরে না, আছে? উনি করে, ওনাকে গাইডলাইন দেয়, ওনাকে বলে দেয় যে এরকম এটা ঝামেলা করা হচ্ছে, যাবে না, এটা এভাবে করবেন। আচ্ছা। বাট উনি সবকিছু করে, ওনার সাথে আমাদের কানেকশনটা বেশি। আচ্ছা। তো উনি খুব ভালো মতো জানতো যে আমি আমার রুমটাই নোংরা পছন্দ করি না, আমার কাপড় চোপড় মানে আলাদা করে রাখি আমি সবসময়। সবার সাথে এক বালতিতে কাপড় ধুইতেও আমি চাই না, মানে খুব নোংরা কাপড় আমি সেখানে কাপড় ধুই না, অপেক্ষা করবো, একদিন অপেক্ষা করবো, তারপর আমি এখানে ধুবো না। তো উনি কী করতো, আমার কাপড় চোপড় নিয়ে ওই সবার সাথে নোংরা কাপড়ের সাথে চোপা দিত। আমি এসব পছন্দ করতাম না, কিন্তু আমি কখনো মুখেও বলতাম না যে এই কাজটা কেন করলা। মনে মনে ভাবি যে এটা বলবো, সামনে গিয়ে আর বলতে পারি না, মানসিক যন্ত্রণা হতো। হ্যাঁ, আমার নিজের উপর রাগ হতো, আমি বিভিন্ন রকম মানে নিজেই কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম কাজ করতাম। মানে খাবার নিয়ে বেশি একটু সমস্যা হইতো। যেমন উনি জানতো যে আমি এই টাইমে খাবো, এবং বিশেষ টাইমে আমি যদি ভারী খাবার না খাই আমি অসুস্থ হয়ে যাই। দেখা যায় হাঁটতে হাঁটতে পড়ে গেলাম, আমি কিন্তু সুস্থ, কোনো অসুখ হয় নাই, বাট হাঁটতে হাঁটতে আমি পড়ে যাবো, 1-1.5 ঘন্টার মতো মনে করেন আমার কোনো জ্ঞান আসবে না, তারপরে আবার জ্ঞান আসবে, কিন্তু আমি উইক হয়ে যাবো, ঠিক মতো হাঁটতে পারতেছি না। আবার খাবারটা খাইলে একটু রেস্ট নেওয়ার পর আমি আবার ঠিক হয়ে যাই। তো উনি ওই রকম কাজ করতো, মানসিক পেইন দিত আর কি। হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তারপর উনি এক সময় যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি, ও শেষমেশ জিজ্ঞেস করলো যে ওনাকে যে আপনি আমার সাথে এরকম কেন করছেন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমার মতো তো আরও বাচ্চারা আছে, হ্যাঁ, আমি তো আপনার সাথে ছোটোবেলা থেকে আছি, আপনি আমার সাথে হঠাৎ করে আপনি মানসিক যন্ত্রণা দিচ্ছেন, ঠিক আছে, এখন মাত্রাটা আরও বেশি কেন বাড়ায় দিচ্ছেন। তখন সে বলে যে তুই তো ওই ছেলের সাথে কথা বলিস, ওই ছেলের সাথে ঘুরোস, তো এটা দেখে ফেলছে। তারপর থেকে ও যে কারো কাছে যাবে, সবার কাছে গেলে বলতে গেলে যে আচ্ছা আমাকে এই মানসিক যন্ত্রণা দিচ্ছে, তো তারা সবাই এক কথা বলে তোর দোষের কারণে হয়েছে, তুই ওই ছেলের সাথে রিলেশন করছিস, এর জন্য কেন মিশতে গেলি বা কেন কথা বলতে গেলি বা কেন মিশতে গেলি, কারো কাছে সাহায্যের জন্য ও পুরো একা হয়ে গেছে। তারপরে আমি একটু ওর মুখ থেকে শুনি, পিউ আসলে ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো। কেউ চাচ্ছিল না যে আমার সাথে ওর কোনো সম্পর্ক থাকুক, এবং সেটা তাদের জায়গা থেকে এথিক্যালি ছিল, কারণ তাদেরকে এভাবেই শেখানো হয়েছে, এভাবেই বড় করা হয়েছে, এবং তাদের জায়গা থেকে এটা তো অনৈতিক কোনো কিছু না আমি মনে করি, কারণ এটা তো অর্গানাইজেশনের এথিক্সের সাথে যায় না, অর্গানাইজেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটার সাথে যায় না। এখন আপনাদের দুজনকে ভালো লেগে গেছে, ভালো লাগার ক্ষেত্রে তো ভালো লাগা কোনো নিয়ম মানে না, আইন মানে না, এটাও সত্য, তাই না? আমরা দুটো বিষয়কে একটু সমানভাবে দেখার চেষ্টা করব। হ্যাঁ বলেন। ইন্টার পরীক্ষা, তো ওই সময় আমার সাথে রিলেশন ছিল, তো ও কিছু দুইটা সাবজেক্টে একটু কম মার্ক পায়, ওই যে কলেজে পড়তে সেই কলেজের রুলস ছিল যে 2টা সাবজেক্টে একটু কম মার্ক পেলে সে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য যে গার্জিয়ান ডাকতে হবে। তো ওর সাথে আরও 3 জন পড়তো, ওদের অবস্থা ঠিক এরকম ছিল। তো দেখা গেল যে ওই 3 জন সুযোগ পেয়ে গেছে, হ্যাঁ, একটু কম মার্ক পাওয়ার জন্য ওদের জন্য গার্জিয়ান গেছে,
একই গার্জেনই তো, সবার জন্য একই গার্জেন যেহেতু, ওরা গেছে যে ওই 3 জনকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিছে, বাট ওরটা করে না, ওরটা সেই সুযোগটা দেয় না। ও অনেক কান্নাকাটি করে যে আচ্ছা আমাকে এই সুযোগটা দেন, আমি ভালো করব, আমি পারবো, আমি পরীক্ষা দিব। তো ওকে বলে যে তুমি এটা তোমার দ্বারা হবে না, বলে যে আমি কিন্তু ওদের চেয়ে ভালো রেজাল্ট করছি। তো বলে যে তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুমি এই ছেলের সাথে আছো, তুমি এই ছেলের রিলেশন বন্ধ করে দাও, তারপর ভেবে দেখবো। তো ওই সময় ও আমাকে বলে এইসব কথা। তা আমি নিজে থেকে আমার থেকে মনে হলো যে ঠিক আছে, যেহেতু তোমার ক্যারিয়ার এটা, যে তোমার পড়াশোনা করা লাগবে, তোমাকে উঠতে হবে, আচ্ছা ঠিক আছে, যে তুমি তোমার পড়াশোনার দিকে মনোযোগ দাও, তুমি বলো যে তুমি আমার সাথে রিলেশন ছেড়ে দিছো, আর আমিও এখান দিয়ে চুপচাপ থেকে কতদিন, তারপর পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে যে আমরা পরে ম্যানেজ করে নিব। তো ওই সময় কথা বলে না, 1 সপ্তাহ কথা বলে না। তো ওই সময় ও বুঝাচ্ছে যে আমি ওর সাথে রিলেশন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, তারপর ওরা দেয় না। তারপরে যখন কোনো সুযোগই দিচ্ছে না আর ও পারছে না, 1 সপ্তাহ থাকার পর ও আমাকে বলে যে আমি 1 সপ্তাহ যে কি কষ্টের মধ্যে ছিলাম, আমি তোমার সাথে কথা বলি না। আর ওপাশ দিয়ে ওরা আমাকেই ফোন দিচ্ছে, ফোন দিয়ে আজে বাজে কথা বা শাসাচ্ছে এরকম, যে তুমি কেন এই জানা সত্ত্বেও তুমি এরকম করলা। আমি ভয়ে ফোন ধরতাম না, ওরও ফোন ধরতাম না। ওই সময় প্রবলেম হয়ে গেছে, ওরও আমারও প্রবলেম হয়ে গেছে, যেহেতু সবাই জেনে গেছে বিষয়টা। তো এই সময় ও আবার একটু কিছু উল্টাপাল্টা কাজ করে, ও সুইসাইড করতে। আচ্ছা, আমরা বিরতি নেব এখানে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি ঠিক রাত 12টায়। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হচ্ছে। আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, পুরো অনুষ্ঠানটি আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন আগের পর্বগুলো সহ। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটু প্রিয় আপনার কাছে যাই, সুইসাইড মানে ঘটনাটা কি ছিল? ওই সিচুয়েশনে আমাকে এত পরীক্ষা দিতে দিবে না, তো আমার ফোনটা সবসময় চেক করতো যে আমি কারোর সাথে কথা বলি কি না। আমার নাম্বারে ফোন দিত, ওনারাই ফোন দিত যে আমি ওয়েটিং আসছি কি না। যে আম্মুর গাইডে ছিলাম সে সবসময় চোখে চোখে রাখতো। তো 1 সপ্তাহ দেখলো যে আমি কথা বলতেছি না, কিন্তু ওনাদের বিশ্বাস যে আমি রিলেশনটা কন্টিনিউ করব, যতই গ্যাপ দিই না কেন কন্টিনিউ করব। তো আমাকে পরীক্ষা দিতে দিবে না, বলতেছে যে তুমি বিয়ে করো, ভালো পাত্র আছে। আমার কলেজ থেকেও গেছিল কয়েকজন, মানে সম্বন্ধ নিয়ে, যার কারণে আমার বিয়ে দিতে চাচ্ছিল। তো আমি বলছি ঠিক আছে, আমার পরীক্ষা দিতে হবে না, আমাকে কোনো কোর্সে ভর্তি করাই দেন। সাধারণত কি হয়, আপনাদেরকে বড় করে মেয়েদেরকে কোনো একটা সৎপাত্রে পাত্রস্থ করে বিয়ে শাদী দিয়ে দেয় নাকি? তাহলে মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা নিজেরাই অ্যাফেয়ার করে তাদেরকে নিয়ে আসে। কিন্তু এই আশ্রমের কোনো ছেলে হওয়া যাবে না? না, আশ্রমের ছেলে হওয়া যাবে না, কিন্তু যে কোনো অ্যাফেয়ার করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আশ্রমের হওয়া যাবে না। ওকে ফাইন। তারপর তো আমাকে বললো যে তুমি বিয়ে করো। আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে না যে কেন এটা করতেছো বা এইটার জন্য তোমাকে এটা করা হইলো, কিচ্ছু বলে না, কিন্তু আমার সাথে ওইরকম বাজে বিহেভ করে। তো আমাকে যখন বিয়ের জন্য খুব ফোর্স করতে লাগলো, তখন আমি বললাম যে আমাকে কোনো কোর্সে ভর্তি করাই দাও, আমি ওর সাথে যোগাযোগ করবো না। আমাকে সেলাইয়ের কোর্সে ভর্তি করে দিল, যে এখানে 3 মাস একটা কোর্স করব, কোর্স করার পরে আমার একটা চাকরি হবে গার্মেন্টসে। আমি সব থেকে ভালো স্টুডেন্ট ছিলাম আমার ব্যাচের, কিন্তু না আমার শুরু থেকেই যত লেখাপড়া করছি সবসময় আমার রেকর্ড ভালো ছিল, মানে ডিসিপ্লিনও ভালো ছিল এবং রেজাল্টও ভালো ছিল। কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে দেবে না, আমাকে গার্মেন্টসে চাকরি করতে হবে। আর উনি খুব ভালো মতোই জানতো যে আমার দ্বারা এসব সম্ভব না, মানে আমি শুধু লেখাপড়াই করছি, খেলাধুলা অন্যান্য যেসব কাজ এসব আমি করতে পারি না। ভর্তি করে দিলে আমিও যাইতাম ক্লাসে, বেশ কিছুদিন প্রায় 1 মাসের মতো গেছি। ওই সময় আমাকে
ক্লাসে যাচ্ছি, তারপরে ক্লাস থেকে যখন বাসে আসতাম তখন আমার সাথে 1-1.5 ঘন্টা, প্রায় দিনই 1-1.5 ঘন্টা এসে কথা বলতো যে ভালো ছেলে আছে, বিয়ে করো, তোমার ফিউচারে এইটা হবে ওইটা হবে, কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, বিয়েই করতে হবে এবং এখনই সে বিয়েটা করতে হবে। বলে তুমি যদি চাও এই মাসেই বিয়েটা দিয়ে দিতে পারি আমরা, খুব ভালো ঘরের ছেলে, তুমি খুব ভালো থাকবা। কিন্তু আমি তো কাউকে বিয়ে করতে যাচ্ছি না, আমি চাচ্ছিলাম যেভাবে পরীক্ষাটা অন্তত দেই, কিন্তু পরীক্ষা দিতে দিচ্ছে না। সেই কারণে আমি এক পর্যায়ে মনে হয়েছিল যে দিবে না, শুধু শুধু আর কি করব, এত দূর লেখাপড়া করলাম, আমার ইচ্ছা ছিলাম পরীক্ষাটা দিই, নাহলে কোথাও লেখাপড়া করি। সেই কারণে আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। তো তুমি কি কোনো স্টেপ নিয়ে ফেলেছিলে? সুইসাইড করার? রাইট। হ্যাঁ, বিভিন্ন রকম কাজ করতাম, ধরা খেয়ে যেতাম। যেমন আলমারির মধ্যে আসি, দেখা যেত অজ্ঞান হয়ে গেছি, বেশিক্ষণ থাকতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। পরে ওই যে আম্মু আছে নজর নজর রাখতো, মানে তার একটু গ্যাপের চান্সটাই আমি নিতাম, সে আবার আসতো তখন আলমারির ধরা। ভিতর থাকলে তোমার মনে হতো তুমি সুইসাইড মারা যাবে এখানে? না না, আমি কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যেতাম ওখানে। তো অজ্ঞান হয়ে গেলে ওখান থেকে তোমাকে যদি কেউ উদ্ধার না করে তাহলে তুমি ওখানে মারা যাবে, এরকম বিষয়? আমার মনে হতো যে আর আমার কি কিছু নিতে, একটা আর কি হবে। স্টেপ নিতে? তারপরে আমি দোতলা বাসা, তো দোতলার যে সিঁড়িটা ওখান থেকে লাফ দিলে মানে মুখের হাত পার অনেক ক্ষতি হবে, মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। মানে বিভৎস চিন্তাগুলো আসতো নিজের মধ্যে, হ্যাঁ, ওকে বুঝতে মনে পারছি। হতো ওখান থেকে লাফ দিব। এবং তোমার যে স্ট্যামিনাটা, মেন্টাল যে স্ট্যামিনাটা, সেটাও অনেকটা দুর্বল। এটা তোমার বেড়ে ওঠার কারণেই হয়েছে সামহাও। এটা তারা বুঝতো, যে কারণে তারা খুব একটা শারীরিক চাপ দিতে পারতো না, যেটা মনে হয়েছে কথা শুনে। ওকে, সো সুইসাইডের প্রসঙ্গে ছিলাম আমরা। সাগর, তারপর? ও সুইসাইড করতে গেল, যে আমার সাথে এত প্রবলেমের পরে ও সুইসাইড করার পদক্ষেপ নিল। ও সুইসাইড করার আগে আমাকে ফোন দেয় যে আমি তো এই কাজ করে ফেলবো। আমি অনেক কষ্ট পাই, আমি 1 সপ্তাহের সাথে কথা বলি না। আমি তারপরও ওর বাসার পিছনে, তখন বৃষ্টি পড়ছিল, বাসার পিছনে আমি প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যে তুমি কিছু করো না, আমি আসি, আমি তোমার সাথে থাকবো, যেমন করেই হোক, যেভাবে হোক, আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করবো, তুমি কিছু করো না, তুমি কিছু করলে আমিও কিছু করে ফেলবো। তো অনেক চেষ্টার পরে ও থামলো, আমার সাথে রাতের বেলা কথা বললো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু তোমার পরীক্ষা দিবে না, তোমাকে ঠিকমতো বের হতে দিচ্ছে না ওখান থেকে, যে তুমি একদিন কষ্ট করে তুমি একটু পালিয়ে বের হও, দেখা করো আমার সাথে। তো ও কোনোভাবে ম্যানেজ করে দেখা করতো। তো আমি তখন ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, শুনো, তোমার জামা কাপড়গুলা তুমি বের করে নিয়ে আসতে পারবা কোনোভাবে? যে ও আমাকে বলে যে কীভাবে বের করে যায়। আমরা দুজন মিলে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি অল্প অল্প করে তুমি যে ইয়াতে নিয়ে যায়, তুই কোর্সে ভর্তি করাইছে, সেলাই কোর্সে, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যাওয়ার সময় ব্যাগে করে প্রত্যেক দিন অল্প অল্প করে কাপড় নিয়ে আসবা। অল্প অল্প করে কাপড় নিয়ে আসতো। ও ফ্রেন্ডের বাসায় থাকতো, কয়েকটা ফ্রেন্ডের বাসায় আলাদা আলাদা করে রাখতো। মানে প্ল্যানটা হচ্ছে আপনি ওকে বের করে নিয়ে এসে বিয়ে করবেন বা এরকম কিছু একটা? ওকে, এভাবে প্ল্যান করছি। তো ও এভাবে বের করতো। যখন দেখা গেছে যে ওকে খাবারের কষ্ট দিচ্ছে আর জোর করে, ওরা কিন্তু নজর রাখতো, ওরা কিন্তু প্রায় বুঝে পেয়েছিল, ঠিক আছে, যে ও আমার সাথে রিলেশন এখন খুব ভালোভাবে আছে, কন্টিনিউ করতেছে, ও আমাকে ছাড়বে না। তো কী করলে, আমাকে ফোন দিত। ও যখন ভিতরে থাকতো আমাকে ফোন দিত, ফোন দিয়ে গালিগালাজ করতো, তখন অনেক হুমকি দিত যে এই করব ওই করব, তোমার ক্যারিয়ার কিভাবে নষ্ট করা যায়, এভাবে করব। তো আমি যে প্রথম চাকরিটা পেয়েছিলাম, সেই চাকরিটার রেফারেন্স কিন্তু তারা দিছিল, তাদের জন্যই আমি ওই চাকরিটা পেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে যেহেতু চলে যেতে চাচ্ছি, আমি যদি এখানে থাকি ওরা আমাদের তো ধরে ফেলবে, আর ওরা আমার চাকরিটা নিয়ে এমনও দেখা গেছে যে চাকরি থেকে তাদের যেহেতু চেনাশোনা, তাদের রেফারেন্সে তারা বাদ দিয়েও দিতে পারে। তো আমি কী করলাম যে আমি আরেকটা জায়গায় পরীক্ষা দিচ্ছি, আরেকটা চাকরির জন্য খুঁজছি। কিছুদিন খোঁজার পর আমি একটা চাকরি পেয়ে যাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, আমি যেখানে এখন আছি সেখানে নারায়ণগঞ্জ আরেকটা প্রতিষ্ঠানে আমি চাকরি পেয়ে যাই। তো ওখানে আমি বাসাটা শিফট করে নিয়েছি। আমার বাসা বলতে তখন ছিল হচ্ছে মাত্র বেড আর হচ্ছে সামান্য কিছু জামা কাপড়, এই। তো ওর জামা কাপড়ও বের করে নিয়ে আসে। তারপরে একদিন সময়টা দুপুরবেলায় ছিল, তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সব কিছু বের করে ফেলছি, এখন আমি কী করবো? আমি বললাম যে আচ্ছা আমি অফিসে আছি, আমি কালকে সকালবেলা আসবো, ভোরবেলায়। তুমি একটা কাজ করো, তুমি ভোরবেলায় যেহেতু তুমি ইয়াতে যাবে, কোর্সে যাবে, যে একটু ভোর দিকে বের হইও। তো পরদিন ভোরবেলায় বের হয়। তো আমি ওকে নিয়ে চলে আসি এদিক দিয়ে। ওর যে নাম্বারটা ছিলাম এই নাম্বারটা বন্ধ করে দিচ্ছি, আমি আমার নাম্বারটা বন্ধ করে দিয়ে আমি ওখানে আসি। তো আছি এখন নতুন একটা বাসায় উঠছি, যেহেতু ওখানে চাকরি করছি, নতুন বাসায় উঠছি। প্রথমে আমি বিয়ে করি নাই, প্রথমে যেহেতু সাবলেট উঠছি, তো ওখানে আমি যেহেতু 3টা রুম আছে, 3টা রুম কি 2টা রুম আর একটা হচ্ছে হল রুম। তো আমি বাসায় পরিচয় দিলাম যে এটা আমার ওয়াইফ, তো ওভাবেই নিয়ে গেছি। তো 1 মাস ও বাইরে থাকতো, মানে ও ভিতরে আমার রুমে থাকতো আর আমি বাইরে থাকতাম, এভাবে ওকে চলতাম। তো পাশের ভাবিরা বলে যে কি এরকম করে থাকে, আমি ছিলাম একটু ঝগড়াঝাটি হয়েছে। তো পরে মাসে যে বেতনটা পাইছি, আমি প্রথম বেতন পেয়ে আমি ওকে বিয়ে করি। এটা আমার কতগুলো কলিগের সাহায্যে, যে তারা টাকা পয়সা বা কীভাবে
ম্যানেজ টাকি করে দিয়ে, হ্যাঁ, উকিল manage বাপটাও করে, সেজে হ্যাঁ হ্যাঁ বিয়েটা দেয়। বিয়েটা দেয়। আমি কত সালে বিয়েটা হলো? এটা হচ্ছে 2017। 2017। ওকে, মানে 2017 কত কোন মাসে? এটা হচ্ছে জুলাই মাসের 7 জুলাইতে, তারিখ। বেশ কিছুদিন হলো আর কি। হ্যাঁ, জুলাই মাসের 7 তারিখে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে আমাদের টোটালি আমাদের খবর কিন্তু ওরা জানে না, ওই অনাথ আশ্রমে কেউ ও জানে তো না। পালিয়ে এসছে। হ্যাঁ, তো অনাথ আশ্রমে কেউ জানে না। তো আমরা ঠিক মতোই চলছি, ভালো মতোই চলছি, 2 মাস খুব ভালোভাবে চললাম। একদিন আমি কাজের ক্ষেত্রে নারায়ণগঞ্জে যেহেতু গেছি, কাজের ক্ষেত্রে যাওয়া হয়, তখন ওখান থেকে যে অনাথ আশ্রমে একজন ভাই আছে, সেও আবার নারায়ণগঞ্জে কোথাও জব করতো। সে আমাকে দেখে ফেলছে এবং দেখে ফেলে সে আমার পিছনিস, আমি সেটাও জানি না, আমি তাকে দেখিনি। পরে আমি যে বাসায় থাকতাম, যে অফিসে কাজ করতাম, দেখি কন্টিনিউ সে আমাকে ফলো আপ করতো। তো এইভাবে করে সে আমার প্রত্যেকটা খবর জানে। আমি কোন দোকান থেকে লোড করতাম, দোকানে আমি দেখা গেত আমি প্রত্যেক দিন কিন্তু লোড করা লাগতো, যেহেতু আমি চাকরি করি। আমার চাকরির ক্ষেত্রে তো আর বাইরে বের হইতে পারবো না। আমার অফিসটা এমন জায়গায় ছিল, যদি মোবাইলে টাকা না থাকে তাহলে আমার অনেক দূর যেয়ে তারপর মোবাইলে টাকা ভরতে হয়। তাই প্রত্যেক রাতের বেলা আমি বাসায় ঢোকার আগে মোবাইল নাম্বারটা লোড করে তারপর ঢুকি। তো ওখান থেকে ও পেয়ে যায় নাম্বারটা, পেয়ে যায়। একদিন আমি অফিসে আছি, তো ওখান থেকে ফোন আমি নর্মালি তো চিনি না, আননোন নাম্বার। তো ফোন ধরছি, তখন আমার কথা জিজ্ঞেস করে যে তুমি কোথায়। আমি বলছি কে বলছেন। তারপর পরিচয় দেয়, তারপর বলে যে আমি কিন্তু জানি তুমি কোথায় থাকো, কোথায় চাকরি করছো, সব কিছুই জানি, আমাদের কাছে সব কিছু খোঁজখবর আছে। তোমাকে এ দেখছে এখানে, তোমার বাসা এখানে। যখন দেখি সব কিছু এক্স্যাক্ট বলে দিচ্ছে, তো আমাকে জিজ্ঞেস করছে তোমার কাছে পাপিয়া গেছে কিনা। আমি তখন যেহেতু দেখছি যে সব কিছু এক্স্যাক্ট বলে দিছে, তো আমি বললাম যে হ্যাঁ আমার কাছে চলে আসছে, ধরা খেয়ে গেছি আমি। তো আমি আর মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথা বলে দিছি। তো বলছে যে আচ্ছা তোমরা কি বিয়ে করছো। আমি বললাম যে হ্যাঁ বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে তুমি আসো। এটা কে জিজ্ঞেস করেছে? ওই যে ওখান থেকে আশ্রমের অথরিটি? হ্যাঁ অথরিটি। ওকে, তো তোমরা কি বিয়ে করছো। আমি বলছি হ্যাঁ আমরা বিয়ে করে ফেলছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে আসো দেখি, কাবিন নাম্বারটা নিয়ে আসো। তো আমার ভয় লাগছে যে আমি ওকে বলি যে আমি একটু ঘুরে আসি, আমি প্রথমে জানাইনি, ঠিক আছে। তো আমি আসি অনাথ আশ্রমে। তো আসার পর আমাকে প্রচণ্ড মারধর করে, যেহেতু আমি করি, অনেক মারধর করা হয়। আমার বাম পায়ে অনেক বড় আঘাত পাই। তো তারপরে কারা মারে আপনাকে? ওখানে ভিতরেই অথরিটি মারে? হ্যাঁ, মানে যারা মেরেছে তারা কি ওখানকার ম্যানেজমেন্টের কেউ? ম্যানেজমেন্টের ছিল। তারপর ওর গড়ে যাকে ভাই বলতো, ওরা ওখানকার ছেলেমেয়েরা, যারা আশ্রমের ছেলেমেয়েরা, তারা মারে? ছেলেরা মারছে। আচ্ছা, যে ও যে ঘরে থাকতো সেই ঘরের যে ভাই ছেলেরা ছিল। ও ওকে, ইন্টারেস্টিং। মানে ওরা মনে করতেছে ওর বোনকে নিয়ে গেছেন আপনি? আচ্ছা। তারপর অনেক মারে, বাম পায়ে প্রচণ্ড জখম হয়ে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি পরে ওকে ফোন দিই যে আচ্ছা আমার তো এই অবস্থা আছে, তুমি কাবিন নামাটা নিয়ে আসো, ঠিক আছে। তো ওই সময় জানতে পারি আমাকে পুলিশ কেসও করা শেষ আমার নামে। কেসও করছে, যেদিন ও পালিয়ে আসছে সেদিনই বলে কেস করছে। তো পুলিশ আসলেও আমাকে ভিতরেই আটকে রাখা হয়। তো ও তো নতুন গেছে ওখানে, ও কোথাও বাইরে টাইরে যায় না। তো আমি ওকে বললাম যে ও তো একা আসতে পারবে না, আমাকে দেন, আমি ওকে বলে দিই। আমি ওকে মোবাইলে বলে দিছি যে কীভাবে আসতে হয়। তো ওভাবে ও আমার কথা শুনে আসে কাবিন নাম্বারটা নিয়ে আসে। তো পরবর্তীতে কাবিন নাম্বারটা দেখে যে আসলে বিয়ে হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক ছিলেন আপনারা? প্রাপ্তবয়স্ক, যেহেতু তারা আর কিছু করতে পারেনি। পুলিশ কিছু করেনি? না। তারপর আমাকে 2বার হাজিরা দেওয়া লাগে। কোথায়? পুলিশের কাছে কেন হাজিরা দিতে হবে? হাজিরা দিতে হলে তো আপনি হাজিরা দেবেন কোর্টে। পুলিশ কি করে, মানে পুলিশের রোলটা কি ছিল এখানে? পুলিশের তারা কেস করার পরে যে কেস করেছিল, তো আপনি থানায় গিয়ে হাজিরা দিয়েছেন? থানায় গিয়ে কি বলেছে ওখানে, কি করেছে? যে তাদের ধারণা ছিল যে তারা ওখান থেকে বলছে যে আমি মেয়েকে নিয়ে পালিয়ে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, এটা হচ্ছে। পুলিশ তো কোনো হ্যারাসমেন্ট করেনি আপনাদের? না। ওকে, ফাইন, ভেরি গুড। হ্যাঁ, যাওয়া হয়, কাবিন নাম্বারটা দেখায়, তারপর কেস উঠায় না। তারপর ওই দিন আমাদের ওরা উঠায় নেয়? ওরা উঠায় নাই, তখন উঠায় নাই। তখন আমাদের ওই দিন ছেড়ে দেওয়া হয়। আমি বাম পায়ে প্রচণ্ড জখম অবস্থায় আমি বাসায় আসি। আমার ওয়াইফ অসুস্থ, ওই সময় আমাকে সেবা করে। আমার এমনিতেই তো আমি আমার চাকরিটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আবার ঢাকায় যাওয়া, পুলিশের কাছে থানায় যেয়ে হাজিরা দেওয়া। 2 দিন হাজিরা দেওয়ার পরে যখন আমি নিজেই বলছি আচ্ছা আমরা তো বিয়ে করে ফেলছি, এখন কেসটাকে পরবর্তীতে কেসটা উঠিয়ে নেওয়া হয় আমাদের। তো ওই মাসে আমার প্রচণ্ড অসুস্থ, আমার পা ভেঙে গেছে। তারপর আমার ওয়াইফ অসুস্থ, আমি অনেক দিন আমার অফিস গ্যাপ হয়ে যায়। তো অফিসে আমি যেই গার্মেন্টস সেক্টরে ইঞ্জিনিয়ার ছিলাম, তো তারা বলে যে আচ্ছা আপনার আর কন্টিনিউ করা লাগবে না, জবটা ছেড়ে দেয়। হ্যাঁ, তারাই বলে যে আচ্ছা পরদিনে সেই রিজাইন লেটারটা নিয়ে যান। তা আমি ওখানেকার যে আমাদের জেনারেল ম্যানেজার ছিল জেমস স্যার, তাকে অনেক রিকোয়েস্ট করি যে স্যার আমাকে শেষে রিজাইন, বাট তারা আমার জায়গায় আরেকজন লোক নিয়ে নিছে এরই মধ্যে। তো আমি ভাঙা পা নিয়ে গেছি অফিসে, রিজাইন লেটারটা নিয়ে এসে আমি ওয়াইফকে জানাইনি তখনও যে আমার চাকরিটা নাই আর,
কারণ আমার ওয়াইফ তখন অনেক অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, কারণ ভারী কাজ করতে হতো না, আমি কষ্ট করে চলতেছি। সেদিন আসলাম বাসায়, ওর জ্বর ছিল, আমি নিজেই করলাম, মাথায় পানি দিয়ে দিলাম। তখন ও জানে না, তখন আমার দিকে তাকালে যে আজকে তুমি আগে আসলে না, তোমার অসুস্থ তো তুমি, এই জন্য আগে আসলাম। তারপর বললে না, তোমার চোখ তো অন্য কথা বলতেছে তুমি। তারপরে রাতের বেলা অনেকক্ষণ পর বলছি যে আমার চাকরিটা এই অবস্থা চলে গেছে, আমার অনেকগুলো গ্যাপ হয়ে গেছে এই কারণে। তো ওই মাসে খুব খারাপভাবে আমরা দিন কাটাইছি, যে দেখা গেছে যে পরের মাসে বেতন পাবো, ওই মাসে এই যে এত ঝামেলা, ওষুধপত্রতে চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার দাবারের জন্য কিছু টাকা পয়সা নাই। তো আমরা কি করতাম, আমাদের কিছু টাকা ধার নিতাম, বা দোকান থেকে ধার নিতাম, যে ওই মাসটা কোনো মতে চলে আসছি। পরের মাসে যে বেতনটা পাইছি আমি, আগের মাসে তো চাকরি করছি যতদিন, 25 দিনের মতো চাকরি করছি, তখন 12,000 টাকা দেয়। তো 12,000 টাকা পেয়েছিলাম, টাকা পাওয়ার পর বাসা ভাড়া, দোকান ভাড়া, দোকানের সদাই যে বাকি নেওয়া হয়েছিল সেগুলি দেওয়ার পরে আমাদের হাতে খুব অল্প থাকে। সেই অল্প টাকা দিয়ে ওর চিকিৎসাও ঠিক মতো হয় না, ও কিছুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য কিছু টাকা রাখলাম, বাজারের জন্য কিছু টাকা রাখলাম, আর আমি নতুন চাকরিও তো খুঁজতে হবে। তো নতুন চাকরির জন্য খোঁজার চেষ্টা করতেছি, আমি ওকে ছাড়া কোথাও যাইতেও পারতেছি না, ও কারণ অসুস্থ হয়ে যায়, বাসায় ওকে দেখার জন্য কেউ নাই, আবার আমার এখান থেকে চাকরিও দরকার। তো আমি ফোনে কতজনের কাছে জিজ্ঞেস করলাম, যে আগে যেসব অফিসে চাকরি করছি, 2টা অফিস, বললাম ভাই আমার ওয়াইফের তো এই অবস্থা, আমার একটা চাকরির খুবই দরকার, যে আমি পরিশ্রম করতে চাই, আমি পরিশ্রম করে বাঁচতে চাই। তো অনেকে অনেক কথাই বলে, যে সবাই সহানুভূতি দেখায়, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। পরে ওই মাসটা কোনো মতে কাটাইলাম। পরের মাসে আমার ওয়াইফের প্রচণ্ড খারাপ অবস্থা, বমি হচ্ছে বারবার, গলা থেকে রক্ত পড়ছে, পেটে ব্যথা, যেমন গাইনি প্রবলেম হয়ে গেছে। তো আমি অনেক দিন ওই অনাথ আশ্রমে ফোন দিলাম, যে স্যার আমার তো এই ওয়াইফের এই অবস্থা, তারা রেসপন্স করে বা শুনলেও না শোনা করে। তো একদিন রাত্রিবেলা অল্প কিছু খাওয়া দাওয়া করার পরে ও প্রচণ্ড জ্বর চলে আসে। হ্যাঁ, ও আমাকে বলে সেই করছো। তো তারপরও তারা আমাদের 2,000 টাকা দেয়, তারা আমাদের ওই দিন অনেক বেশি উপকার করছিল। অন্তত আমার ওয়াইফের যে কন্ডিশন ছিল, 2,000 টাকা আমার ওয়াইফের জন্য অনেক বেশি কাজের ছিল। আমি ওই 2,000 টাকা পাইছি, তারপরে আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, গাইনি ডাক্তার দেখালাম, অনেক বড় প্রবলেম হয়েছিল। তো 1 মাসের ওষুধ লিখে দেয়, 1 মাসের ওষুধ কেনার টাকা ছিল না আমার কাছে যেহেতু। তো আমি 10-12 দিনের ওষুধ কিনি, ওষুধ কেনার পরে আর কিছু বাজার নিয়ে আসি, যে আচ্ছা ঠিক আছে ওষুধ খেলে হবে না, বাজারও তো লাগবে। তো বাজার কিনে নিয়ে আসি, এভাবে করে মোটামুটি একটু সুস্থ, বা একটু কথা বলতে পারে, বা আগের মতো ব্যথা যন্ত্রণা করে না, বা রক্ত পড়াটা একটু কমে গেছে। তো তখন কি করলো, আমাদের যে ছিল, যে দোকানে আমরা সদাই নিতাম বা বাকি নিতাম, সে দোকানদার বলে আচ্ছা ঠিক আছে আপনার তো চাকরি না, আপনি চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন না, আপনি সদাই নেওয়া বন্ধ করে দিয়েছে। পুরো সদাই নেওয়া বন্ধ, আমার বাসা ভাড়া 1 মাসে দিছি, পরে বাকি হয়ে গেছে, ওই 1 মাস দিতে পারি না, আমি বলছি চাকরি পেলে একবারে দেবো। তো এইভাবে পুরো এপাশ দিয়ে আমাদের টর্চার শুরু করলো, আমার কিছু বাকি দিছে না, আমরা খাবো কীভাবে চলবো, কারণ আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। তো আমি অনেকভাবে চেষ্টা করতেছি, অনেকে বলছে আচ্ছা ঠিক আছে আসো তুমি আমার সাথে দেখা করো। দেখা করতে গেছি, আমি 3 ঘন্টা দাঁড়িয়ে আসি, 3 ঘন্টা দাঁড়িয়ে আসি, তখন শীতের সময় 3 ঘন্টা দাঁড়িয়ে আসি। যেদিন আমার ইন্টারভিউর দিন, সেদিন ফোন দিয়ে জিজ্ঞেস করি, যে ফোন দিই কোনো রেসপন্স নাই, কোনো রেসপন্স করে না, ফোন ধরে না। এরকম করে অনেক জায়গায় আমি ঘুরছি, আমার তখনও পাটা কিন্তু ঠিকমতোভাবে সারে নেই, আমার পায়ে অনেক বড় একটা ক্ষত হয়ে গেছিলো, তখন আমি করেই চলছি। তো আমার ওয়াইফ এপাশে বাসায় আসে, তো আমি আসতাম, আইসা এমন দিন গেছে যে ওই মাসে আমরা ভাতের মুখ দেখি নাই, পর্যন্ত ভাত খাই নাই, মনে পড়ে না আমার 30 দিনের মধ্যে আমরা কয়েকদিন ভাত খেয়েছি। কীভাবে থাকতো তাইলে? আমাদের দেখা গেছে যে সারাদিনে 4টা সিঙ্গারা বা 4টা পরোটা কিনে নিয়ে আসতাম, দুপুরবেলা কিনে নিয়ে আসতাম, 2টা দুপুরবেলা খাইতাম, 2টা রাতের বেলা খাইতাম, এভাবে করে। তো পিউ, মনে হয় না যে ছেলেটাকে জীবনে নিয়ে তুমি ভুল করেছো, এই যে এত কষ্ট? মনে হয় তো মাঝে মাঝে, কিন্তু ভালোবাসি তো। গল্পটা এখানেই শেষ হবে প্রিয় শ্রোতা, আর গল্পটা বড় করব না। কার ভুল ছিল, কি আছে, কি হবে, কিছুই আমরা জানি না। আমরা শুধু জানি যে ওরা একটা বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দুজনে হাত ধরেছে, এবং এই যে লাস্ট শব্দটা ভালোবাসিত,
এই ভালোবাসিতর শক্তিটা এত বেশি হোক যাতে করে সমুদ্রটা ওদের কাছে বড় কিছু মনে না হয়। বাকিটুকু তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভালো চান। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ধর্ম বিশ্বাস করি এবং যারা বিশ্বাস করেন ধর্মভীরু মানুষ এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, তাদের জায়গাটা থেকে প্রার্থনা করব ওদের জন্য যেন ওরা ভালো থাকে। ওরা এতিম, একদম স্পষ্টভাবে এটা বলা আছে যে এতিমদের যদি কেউ সাহায্য করে, এতিমদের পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে সৃষ্টিকর্তা তার পাশে থাকেন। সো আমরা যেন ওদের প্রতি ভালোবাসার হারটা বাড়াই। আমি শেষ মেসেজটি এটাই বলতে চাই, যদি কেউ, যেহেতু ওদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে, ওদের যোগ্যতা আছে এবং এনি কাইন্ড অফ জব যেটা ওদের সার্ভাইভ করার জন্য প্রয়োজন এই মুহূর্তে, বিশেষ করে নারায়ণগঞ্জ এলাকাতে ওরা আছে, নারায়ণগঞ্জের অনেক লোকই শুনছেন এবং এই নাম্বারটি, যে নাম্বারটি আমি বলে দিচ্ছি 09611904 আমি আবারও বলছি 09611904 এনি কাইন্ড অফ জব। ওর লেখাপড়া আছে। তুমি কত পর্যন্ত পড়েছো? ডিপ্লোমা ইন টেক্সটাইল। ডিপ্লোমা ইন টেক্সটাইল। তুমি কত পর্যন্ত পড়েছো? আমি ইন্টার পরীক্ষা দিই। ইন্টার পরীক্ষা দিতে পারেনি। তো ডিপ্লোমা ইন টেক্সটাইল, এবং যার এক মাসে সে কয়বার ভাত খেয়েছে মনে নাই। তো এই ছেলেটি এখন বাঁচার জন্য যে কোনো ধরনের জবই তার প্রয়োজন, অ্যাটলিস্ট সার্ভাইভ করার জন্য। মাথার উপরে দুটো ঠাই, মানে মাথার উপরে ঠাই আর হচ্ছে দুবেলা ভাত খাওয়া, ডাল ভাত, এটার জন্য ওর একটা কাজ দরকার। যারা শুনছেন, আমি বিশ্বাস করি, আমরা অর্থ সাহায্য চাচ্ছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। ওদের কাজ দরকার। এই দুটো মানুষ কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে পারে 2-4-6 মাস, 1 বছর, যাতে করে পরবর্তী কাজ ম্যানেজ করার মতো অবস্থা তৈরি হয়। এরকমও হেল্প যদি কেউ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করবেন 09611904। আপনারা সবাই ভালো থাকুন। আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। আর ছোট্ট একটা বিরতির পর নতুন গেস্ট নিয়ে আমি আবারও ফিরছি। আশা করছি আমার সাথেই থাকবেন। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পে। জীবন গল্পের এই মুহূর্তে আমার সাথে একজন নতুন অতিথি আছেন, তার সঙ্গে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে নিয়মটা আরও একবার বলে দিচ্ছি, যদি এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চান। খুবই সহজ একটি নিয়ম, সেটা হচ্ছে যে নাম্বারটি আমাদের এখানে দেওয়া আছে, খুব কন্টিনিউয়াসলি আমি বলি নাম্বারটি, এবং একটি নাম্বার, ফিক্স নাম্বার। আপনি নাম্বারটি সেভ করে রাখবেন আপনার সেলফোনে। আপনি ফোন দিয়ে অটোমেটিক্যালি যে নির্দেশনা শুনবেন আপনি ফোন কলটি দেওয়ার পরে, সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904। আমি আবারও বলছি 09611904। একটা জীবন গল্প যখন এরকম একটা বিশাল প্ল্যাটফর্মে উপস্থাপিত হয়, লাখ লাখ মানুষের কাছে সেটা পৌঁছে যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গল্পটা শুধু পৌঁছে যায় ইনস্ট্যান্ট মোমেন্টে তা না, এই গল্পটা আমাদের ইউটিউব চ্যানেলে আর্কাইভে এটা থেকে যায় এবং যখনই সময় হচ্ছে মানুষ ওখানে গিয়ে গল্পটা শুনছে। প্রতিদিনই কিন্তু শুনছে। কোনো কোনো গল্পের ভিউ এখানে প্রায় লাখখানিক ছাড়িয়ে গেছে, কোনো কোনো গল্প 20,000-25,000 পর্যন্ত সবাই শুনছে এবং দেখছে। এই যে অডিও নিয়ে ইউটিউবে আমাদের যে যাত্রা, এবং সেই অডিও ক্লিপও এত মানুষ দেখছে বা শুনছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। শুরুতেই আজকে একটু ভূমিকা দিয়ে নিলাম। সবাইকে বলবো যে আজকের অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা যদি পারেন চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, যেখানে প্রত্যেকটা গল্প, জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের খুব সুন্দরভাবে সেখানে দেওয়া আছে। আপনারা চাইলে আগের অনুষ্ঠানগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারেন, ইনস্ট্যান্টলি ওখানে শুনতে পারেন। শুধু অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই হবে, আর ডান পাশে যে বেলের মতো যে সাইনটা দেওয়া আছে ওই সাইনটাতে একটা ক্লিক করে নেবেন। তাহলে যেটা হয় যে আমাদের এখানে নতুন কন্টেন্ট যখন আপলোড করা হবে তখন আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি সবার আগে ওটা শুনতে পাবেন ওখান থেকে। সো আমার সামনে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম আবু কাউসার। আবু কাউসার। এবং আপনার সাথে একজন আছেন, তিনি আপনার মা। জি। ওনার নামটা একটু আপনি বলেন, আপনার নামটা একটু বলেন আন্টি। আমার নাম আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন। জি, আম্বিয়া খাতুন হচ্ছে মা, এবং আমাদের এখানে কি যেন বলছেন? আবু কাউসার। কাউসার। মা এবং ছেলে মিলে আজকে জীবন গল্প বলতে এসেছেন। আমি বহুত মানুষের গল্প নিয়েছি আমার এই জীবন গল্প ক্যারিয়ারে, কিন্তু মা আর ছেলে মিলে কখনো বসেছি কিনা পাশাপাশি আমার জানা নেই। আমার যতটুকু মনে পড়ে যে আমি এই ধরনের মা আর ছেলেকে পাশাপাশি বসিয়ে কখনো জীবন গল্পটা আনিনি। বোধ হয় একটা গল্প ছিল এরকম,
লিমনের যে র্যাবের গুলিতে আহত হয়েছিলেন সেটা একটু অন্য ঘরানার টাইপের ছিল, কিন্তু আজকে একটু অন্য গল্প, অন্যরকম গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো কাউসার, আপনি শুরু করেন যেখান থেকে মনে আছে আপনারই জীবন গল্প, সেখানে একটা পার্টে আপনার মা আসবে, আমরা যতদূর জানি। হ্যাঁ, তখন স্যার আমি যখন প্রতিবন্ধীটা যেটা হই, আমার নানুর ছিল অন্ধ, যেমন নানু ছিল অন্ধ। মেন কাহিনিটা আমি যেটা শুনছি নানুর থেকে, আমার আব্বু আগের বিয়ে ছিল, একটা বউ ছিল, সেখানে আমার বাবার ছেলে ছিল, মেয়ে নেই, 7টা সন্তান, ছেলে সন্তান। তারপরে আমার আব্বু বামনবাড়ি এসে আমার নানা বাড়িতে স্থানীয় একটু থাকা জায়গা পাওয়ার পরে তারপরে আমার মাকে বিয়ে করি। মানে সেকেন্ড বিয়ে ছিল জি আপনার জি, মা? সেকেন্ড বিয়ে। আমার মা 2 নম্বর বিয়ে ছিল। তখন আমার মাকে জানি না, সেটা আল্লাহ পাক, যেটা শোনা কথা আমার খালাম্মা থেকে শুনি আমার মাকে বিয়ে করছে একটা মেয়ের আশা। অনেক বছর ধরে আমার মার ঘরের সন্তান হয় না, তা করে কবির রাষ্ট্রপতি ধরে তারপর আল্লাহ পাক আমার একটা বোন বেরোচ্ছিল, আমার বোন বড় ছিল। আমার বোনের বড় পরে আমার বোনের যখন 4 বছর হয়েছিল তখন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠায়। তখন আমার বয়স ছিল 4 দিন। তখন আমার আব্বু ভিতরে তো কি সেটা তো আর কেউ বলতে পারে না, মানুষের ভিতরে কী উদ্দেশ্যে নিয়ে আসছে। অনেক বছর আমার আব্বু সেখানে ছিল আমার নানুর বাড়িতে। তারপর আমার আব্বু আমার বোনকে নিয়ে চলে যায়। আমার পৃথিবীতে আমার বোনটার জন্য অনেক কাঁদনা আসে। আর আমার মা তখন চলে যায় আমাকে, বলতে কোথায় চলে যায়? আমার আব্বু রাত্রিবেলা সবার ক্ষেত্রে বিদায় নিয়ে, আমার নানু অন্ধ ছিল বেলে আমার খালাম্মা কাছে, আমার খালাম্মা দেশে ছিল, আমার খালাম্মা ছিল চট্টগ্রাম, গার্মেন্টস চাকরি করতে, অভাবের সংসার তো। তারপরে সেখান থেকে রাত্রিবেলার পরে শুনলাম আশেপাশে মানুষগুলা, তোর বোন অনেক সুন্দর ছিল। আমার ভাগ্য আমি জানি না, আল্লাহ পাক। আপনার মা তখন কোথায়? আমার মা আমার নানুর বাড়িতে। তখন আমার ছুটি করে, যখন আমার 4 দিন বয়স। আচ্ছা আচ্ছা 4 দিন বয়স, তখন আমার 7 দিন হলে ছুটি ওঠে, আমাদের গ্রামের ভাষা বলে ছুটি। আচ্ছা, মানে অন্য একটা ঘরে ছিল? জি জি, অন্য একটা ঘরে আতুর ছিল। ঘর যেটাকে জি বলে। জি, আতুর ঘর। সেই ঘরে ছিল ভাই। তারপর আমার আব্বু চলে যায় পরে, তারপরে হোলকাল চলে গেছে, আমার মাও কান্না, তার বউ এরকম কীভাবে কাজ করলো। আমার আম্মু তো আর বরিশাল যায়নি, আমার বাবার দেশ দেখেও নেই। সেখান থেকে এসে পরে এখান থেকে আমার অনেক কষ্টে বড় হই। যখন আবার পেলে আমার 15-20 দিন বয়স ছিল, তখন আমার আম্মুর আবার মাথা আবার একটা আলগা দোষ ছিল, মাগরিবের টাইমে সন্ধ্যার 8টা। তখন ঘরে যে মরিচ যে বাটে পাটা, সেই পাটার মধ্যে আমার আম্মুর একটা মাথা আলগা বর দিয়েছে, তারপরে আমাকে ছেড়ে দিছিল। সেখান থেকে পরে আমার মাজাটা ভেঙে গেছে, ওখানে সে ব্যথা পায়। তারপরে আমার নানু অন্ধ ছিল, ডাক্তার চিকিৎসা করতে পারে না, সেখানে ওই আগে দেশ গ্রামে কোয়ালতেরি আছে, সেগুলো আতুর যারাই তো চিকিৎসা করতে কবিরাজি পারে। ট্রিটমেন্ট যেটা কবিরাজি ট্রিটমেন্ট যেটা, জি। সেভাবে করেছে। এতটুকুই যারাইছে। আমার নানু অন্ধ ছিল তখন এইভাবে, আর এরকমই করে ওখানে হাঁটতে গেলে একটু ব্যথা হবে, পায়ে একটু সমস্যা, হাঁটতে গেলে ব্যথা হবে অনেকে। আমার নাম কত সুন্দর একটি নাম, কাউসার। সূরা একটু আছে, অনেক সুন্দর একটা কাউসারের সূরা, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার। সেই সূরাটা এই নামে আমার নানু ছিল, নানু বলে লাগছিল এই নামটা। তখন পালাইছে, এবার আমি এতে বুঝি না, অনেক কষ্টের বড় হয়। অভাব ছিল খানার, আমি যেটা যতটুকু আমার মনে ছিল, চুলা লাল মাটির সহকারে খাইছি। অভাব ছিল আমাদের মানে চুলা, যে আপনার পোড়া জীবনের মাটি। একদম প্রাথমিক স্মৃতি যদি বলি তাহলে এগুলো হচ্ছে আপনার, আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো তো আপনি বড় হয়ে শুনেছেন, জি জি দেখেন নাই, কিন্তু আপনার একেবারে যেটা মনে আছে সেটা হচ্ছে যে চুলা লাল মাটি জি খাচ্ছেন। জি জি, চুলা এটা লাল হচ্ছে মাটি আপনার জীবনের প্রথম জীবন স্মৃতি। প্রথম। আচ্ছা, চুলা লাল মাটি খেতাম অভাবে, খানা আনতে পারলে খাইতাম। পরে গান্দা চাউলের মার দিয়ে ভাত খেতাম, তরকারি কম ছিল, লবণ দিয়ে এটা দিয়ে আমার খালাম্মা ছিল, ইটালে কারাকারি করতাম, অনেক মার দূর খাইতাম। কে বেশি খাবে, কে ক্ষুধার ঠেলা টানাটানি করতাম, বাগাবাগি করে দিত। অনেক কষ্টে সেভাবে বড় হয়ে আমার খালাম্মা, আমাদের ফ্যামিলির সবাই বড় এরকম কষ্টে। তারপরে স্যার এইভাবে বড় হতে আস্তে আস্তে বড়, যখন আমার 10 বছর লেখাপড়া করতে পারি না, অভাবের সংসার, এতটুকু বুঝি না, লেখাপড়া চলাফেরা বন্ধু বান্ধবের সাথে হাঁটা বিরাজ করি, সবাই আমাকে ন্যাংরা বলে ডাকে। কি বলে ডাকতো? ন্যাংরা, আমার পায়ের ওই যে সমস্যা পায়ের দেখে। সমস্যা ছিল জি, এই কারণে। জি, একটু মাঝে মাঝে স্যার নীরবে আমি আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমার পাটা এরকম বানাতে মনে মানুষের ক্ষেত্রে আমার ভাগ্য আছে। আবার মনে মনে নিতাম, যেহেতু আমার পা ভাঙ্গা, অবশ্যই ন্যাংরাই রাখবে না, কি রাখবে, তাদের মনে মনে আনন্দ পা ডাক্কা, এই জন্য আর কিছু বলি না। অনেক বলতাম ভাই এটা বলিস না, আমার তো একটা নাম আছে, আমার ন্যাংরা বুঝি না, তারা এই নামটা ডাকলে একটা সরাসরি যাবো, সবাই একটা নামটা এরকম, এই নামটা বাসস্থ হয়ে যাবে। তারপরে ভাইয়া সেখান থেকে ডাকতো, মানুষের কিছু বলতাম না অনেকে। সেখান থেকে আমার লিডু FM থেকে কিছু কিছু গান শুনলে, সেখান থেকে আমার প্র্যাকটিস, গান শুনলে গান মুস্ত পড়তাম, গান আধুনিক গান, এগুলো বিভিন্ন গান গাইতাম, শুনে মস্ত হলে সেভাবে হতো। যখন 11 বছর হয় তখন আমাদের অভাব সংসার চলতে পারতেছে না, তখন আমার খালাম্মা আমাকে বাসা বাড়ি দিয়ে বলে। সেখানে স্যার বলছিল বাসা বাড়ি যে আরও দিতাম, 2 বেলা একটু বাজার টাজার করে আয়না দিতাম। সেখানে স্যার অনেক কষ্টে মনগুলো আসলে কান্দে আসছে। গেছি, পরে আমাদের দুজনকে খাবার দিই, সেই মহিলা
আপনি 11 বছর বয়সে কি কোনো ধরনের লেখাপড়া করার সুযোগ হয়েছে? লেখাপড়ার সুযোগ করতে পারিনি। কোথাও কোনো লেখাপড়া না করার না সুযোগ না। পাননি? যে আচ্ছা। আর্থিক সমস্যা, খানা পানা, তো 11 বছর বয়সে আপনাকে কোথাও কাজের বাসা জন্য বাড়িতে দেওয়া হয়? কাজে দিয়ে ফেলি। বললাম মামা এখানে থাকা যাবে না, অবশ্য এখানে কষ্ট আমাদের, কোন পাপ। পরে বাড়ির কথা বলার পরে ওই যে লোক আমাদেরকে নিচ্ছিলাম আমরা বলছি ভাইয়া আমরা থাকবো না, আমরা চলে যাব। পরে ওর এমন একটা মাথার ওয়ালের মধ্যে বাড়ি দিয়ে তার মাথাটা ফুলে যায়। তার আপনার মামা ছিল সম্পর্কে? যে সম্পর্কে মামা ছিল, আচ্ছা। তার নাম ছিল আলামিন। তার কান্না দেখে আমি আমি যাবো না, আমি ভয়ে আমি এখানে থাকতাম। তারপরে ওইখানে অনেক কষ্ট থেকে, খানা দানের কষ্ট, এভাবে অত্যাচার, মারধর করতো, খাবারের কষ্ট, খায় পেট ভরতো না। আমি পরে নিয়ে লাগে আমি আম্মা আমাকে আমি আমার আম্মা ডাকতাম, আমি খালাম্মাকে। আপনার মা কোথায় ছিল? আমার মা আমাকে ফালাই দিয়ে আমার নিখোঁজ? জি নিখোঁজ। আমার বোনের সুখে সুখে পাগলে যেত, পাগলে আমার মা অনেক নিউজ ছিল। আচ্ছা, মানে বিষয়টা এরকম যে আপনার বোনের যে বোনকে চুরি করে নিয়ে আপনার বাবা চলে গেছে। আমার আব্বু যখন আমার আম্মু 6 বছর হয়ে আমার বয়সটা যখন মোটামুটি একটু বড় হয়ে গেছি, আচ্ছা। তখন আমার মার মাথার মনে একটু নলেজ হয়েছে আমার বোনের সুখে সুখে পাগল হয়ে গেছে। পরে 15-16 মানে বছর যেখানে খুশি ওখানে চলে যেত? চলে যেত, আর বাড়িতে এখানে জন্য তার মানে আপনি আপনার বুদ্ধির বয়স হওয়ার পরে মাকে দেখেননি? না না 11 বছর বয়সে না, না। মাকে এভাবে মনে নাই? না, ওই সময় মার মনে নেই, খালাম্মাকে মা ডাকতাম। খালাম্মা কাছে বড় হই। আপনার কি কিছু মনে আছে? সেটা হচ্ছে যে কোথায় যেতেন, কি করতেন, এগুলো কিছু মনে আছে আপনার ওই সময়টাতে? না আমার, আপনারা তো আমি ছেলে দেখছি না, সেই সময় আমার কোনো খেয়াল আছিল না। আচ্ছা। ছেলের আমার কোনো খেয়াল আছিল না। এরপর মানুষের কাছে শুনতে তো আমার ছেলের খেয়াল আসছে। তার মানে ওই সময়টাতে আপনি কোথায় আছেন কিছুই জানেন না? না, আমার সেই সময় মাথার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রিয় শ্রোতা যে এই যে কাউসার ওর মাকে নিয়ে আজকে এখানে এসছে, এবং ওর কাউসারের জীবনে মা ছোটবেলাতে ছিলই না, ওর খালাম্মাকে ও মা বলে ডাকতো। এবং এই যে আম্বিয়া খাতুন ওনার মা, তাকে যে ওনার জীবনে পাওয়া, এটাও খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে এগোবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে জীবন গল্পটা কতটা ইন্টারেস্টিং। কাজের বাসায় ছিলেন আপনি 1 বছর, এবং ওখানে আপনাকে যেটা বলছেন যে খাবার দাবার এবং অনেক প্রচুর কষ্টে ছিলেন। খালাম্মারে মা ডাকতাম। খালাম্মা মোটামুটি আদর করছে ভালো, মার আদরটা মোটামুটি খালাম্মা দিচ্ছে, খালাম্মার তুলনা হয় না। সে লিন দিতেও পারবো না, মা তো মাই। খালাম্মার একটা ছেলে আসলো, খালা তবে আলামিন, দুজন আপন ভাইয়ের মতন বড় হয়েছিল। তারপরে এখান থেকে অনেক কষ্টে স্যার, ওই যে বললাম মক্কা শরীফে কাবাডিটা আমাদের সালাম করতাম, আল্লাহ কাছে বলতাম আল্লাহ আমি নামাজ পড়বো এখান থেকে যাইতে পারলে। মক্কা শরীফের কি কোনো ওই যে শোপিস? মদিনা শরীফের ইয়াগুলা, ছবি দৃশ্যগুলা ও আচ্ছা, ঘরের মধ্যে যেটা ঘরের ছিল? মধ্যে টাঙানো ছিল, সেটা আমাদের সালাম করতাম। সালাম আর করতাম, বলতেন যে আল্লাহ আমি এখান থেকে আল্লাহ বের আমাকে এখান থেকে উদ্ধার করেন, মদিনা নবীর উম্মত যদি হয়ে থাকে আমি জানি না বুঝতে কোন পেরেছি। পাপে কারণে ঠিক আছে, পরে তো আপনার খালাম্মা আসলো একদিন। হ্যাঁ, যে আমার খালাম্মার কাছে। তারপরে খালাম্মা আসছে, পরে খালাম্মা কাছে বললাম আলাম্মা, আম্মা ডাকতাম তো, বলতাম আম্মা দেখেন অনেক কষ্ট, মা খাইতে পারি না, চামচ গন্যা 3 চামচ বাদ দিয়ে গোল চামচ, ডাবলের গোল চামচগুলো খায়া পেট ভরে না। খালাম্মা কন্যা দাঁড়া দেখি দিব। পরে এখান থেকে অনেক কষ্টের বিনিময়ে সেখান থেকে গেছি। সেখান থেকে যাওয়ার পরে দেশে আসা লেখাপড়া করতে পারিনি। খালাম্মারে বলছিলাম লেখাপড়ার সুযোগ দিতে। দেশে ছাগল আসলো, আমাদের ছাগল পারত, ছাগল নিয়ে এসে ফোঁটা দিয়া চোখের মাঝে পাল লাগতাম, বৈশা ছাগলের ঘাস খাওয়া বাড়িতে আসতাম, ঘোরাফেরা করতাম। লেখাপড়া করতে পারি নাই, লেখাপড়া বুঝিও নাই এতটুকু। বিরতি নেব এখানে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। কাউসার এবং তার মা রয়েছে আজকে এখানে, এবং ছোট একটা বিরতির পর আমরা তাদের জীবন গল্পে আবারও ফিরে আসছি। আর ইফাকে আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা এখানে জীবন গল্প শুনছেন তারা যদি মনে করেন যে আপনি এসে জীবন গল্প বলবেন, আপনার নিজের জীবনের গল্প, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904 ছোট্ট একটা বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ,
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরও একবার, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি RJ কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। হ্যাঁ কাউসার, তারপর কি হলো? সেখান থেকে আসার পরে অনেক কষ্টে স্যার, খালামার কাছে খাইতেছি, ঘোরাফেরা করতেছি, বন্ধু বান্ধব নিয়ে বলতেছি, এরকম কষ্টে আসছি। ঢাকা শহর বলতাম অনেক সুন্দর ঢাকা শহর, ঘোরাফেরা করতাম অনেক জায়গায় নিত্য। সে করে বললাম অনেক কষ্ট হচ্ছে, তাদেরকে স্যার শেয়ার করিনি, তাহলে তো আরও মজা নেবে। পরে এরকমভাবে ঘুরতে ঘুরতে পরে হঠাৎ করে আমাদের একজন একটা ভাই রিক্সা চালাতো। সেটা আমরা দুজন যুক্তি নিলাম, ভাই আপনি চালাবেন, আমি আপনি পিছনে ধাক্কা দেবো, ব্রিজগুলো তো আর উঠতে পারবো না, আপনি আমাকে কিছু দিয়ে। কোন দুইজন? আমাদের পাশে একজন ভাই নুম মোহাম্মদ নাম। আচ্ছা, ওর সঙ্গে মিলে আপনি যুক্ত নিলেন। সঙ্গে মিলে রিক্সাগুলো পেছনে রিক্সা ঠেলবেন? হ্যাঁ, রিক্সা ঠেলবো। পরে ব্রিজ আসলে ঠেলতাম, অনেক জায়গায় চলতে না চলে দুজন পেছন ধরে ঠেলতে ঠেলতে নিয়ে যেতাম, মাঝে মাঝে একটু উঠতে দিরাইতাম। ওতে ওতে এখানে কিছু পাইতাম, 10-5 টাকা 20 টাকা দিত কার দিন, 30 টাকা মারলে এলা 20 টাকা দিয়ে আবার 10 টাকা দিত, ভাড়া আবার দিয়ে তো রিক্সা ভাড়াও দিত আবার 10 টাকা স্বাধীন মারতে মারতে। পরে হঠাৎ করে ভাইয়ের মাথা যুক্তি আলো, তাই ওর তুলে আমরা তাই 3 জন টানা হইতেছে, মাঝে মাঝে ওইটা জেলা চাপা লাগে। তারপরে ভাই আমাকে ছেড়ে না, কসর তো লাগবে না, আমি একই চালাতে পারবো। পরে সেখানে আর ভাগ্য নাই, পরে সেখান থেকে কষ্ট করে স্যার তারপরে এখানে থাকতে পারি নাই। পরে খালাম্মার কাছে বড় হয়েছে। আমরা খালাম্মা আদর করতো, যে কোনো জিনিস খেলে আমার খালাম্মার একটা নীতি আবার কি, সবাইকে এক নিয়মভাবে ভাগ করতো, ছোটো আর বড়, তার ভাগ সে খাবে, তোমারটা তুমি খাবা। খালাম্মা অনেক কষ্ট বড় করছে। সেখান থেকে হওয়ার পরে আসলাম, সেটা গেল কেন। তারপরে আমরা চট্টগ্রাম গ্যালাস বড় চাকরি স্যার, এই হোটেলে গ্যালাস পরিষ্কার করে স্যার অনেক মার খেতাম, কামড়তাম, প্লেট ভেঙে গেলে বেতন দিত 600 টাকা বেতন ধরছিল, বেতন আর পাইতাম না, 4 মাস ফ্রি। প্লেট ভেঙে মারতো না, বেতনের ক্লিক করতো, কাটটা লাইতো। সেই যে মাঝে মাঝে ম্যানেজারে 2 টাকা 1 টাকা দিত, এটি বকশিস। তারপরে স্যার এখানে অনেক ভালো কাস্টমার আসলে খেয়াল রাখতাম কোন স্যারে টাকা দিয়ে বকশিস দেয়। স্যার গ্যালাসটা সুন্দর করে ধুয়ে প্লেট দিয়ে 4 পিস দিয়ে ঘুরিয়ে একটু পরিষ্কারভাবে দিতাম, যেন খেয়ে যেন ওইটা পরিষ্কার দেখে আমাকে 2-1 টাকা দিয়ে বকশিস। কেউ 1 টাকা, কেউ 2 টাকা দিত। সেই টাকাগুলো আমরা একটু জমাইতে পারতাম স্যার, সেই টাকাগুলো একটু খালাম্মার কাছে দিতাম, এটা দিয়ে চলতো। এভাবে করতে হঠাৎ করে এক কাস্টমারের প্রেমিকা নিয়ে মনে বসছিল, মানি ব্যাগটা লাগার সময় মানিকটা পরে গেছিল, ওর প্রেমিকে মনে ভেল দিছিল, পরে গেছে ফেলে। পরে যাওয়ার তো সময় আমার খেয়াল আছে কাস্টমারটা। পরে সেখানে স্যার মানি ব্যাগটা পাইয়া আমার উস্তাদকে বলতাম যে, উস্তাদ এরকম করে মানি ব্যাগটা পাই, সেখানে অনেকগুলো টাকাও স্যার, কয়টা তাহলে লাখ আমার কাছে দিলাম, দুজনে ভাগ করে নেব। আমি এটা কি অসম্ভব। পরে এটা গিয়ে ক্যাশে নিয়ে দিলাম, আমি কাছে না এটা অসম্ভব, এটা হয় না। পরে এটা বস্তার কাছে দিয়ে দিচ্ছি, বস্তা এরকম করে একটা কাস্টমার, তুই চিনবি দেখলে, আমি আসতে চিনবি, এটা লাইখা দিই ক্যাশে। কারণ এটা দেওয়াটা মানে আমি এখন যেটা বুঝি, এটা দোকানের একটা সুনাম, কারণ আমি ওইলার কাছে একটা ভালো লেগে গেলাম, ছেলেটা খুব ভালো, লুবি না, চট্টগ্রামের কথা। পরে ওই লোক আসতে পারে, মামা ওই দিন আপনি মানি ব্যাগটা ফালে দিয়ে গেছিলেন, এই মানি ব্যাগটা ক্যাশে আছে। পরে এলা নিয়া আমাকে যে 2 টাকা বান্ডেল একটা ছিল, 100 মতন হবে, সেই বান্ডেলটা আমাকে দিয়া পরে বলছে সিটিং হতে, তোর আরে এই মল্লা যদি কোনো হদ দে না, আরে জানাবি দে, তোর কোনো সময় হদ না। পরে এখানে বিজ্ঞান অনেকটি আসলে, তুই আর নলাই দেখা কি মামা আঙ্গ গরিব হইতে পারি দে, আর চুরি হতে না, আল্লাহ দেওয়ার মালিক। পরে এই কথা হইতাম দে। পরে কইছে পরে মামারে, পরে অনেক আমাকে আদর করতো, সবসময় আসলে সবসময় 5 টাকা 10 টাকা দিত, ওই একটা মহাব্বত স্যার। পরে ওই টাকাগুলো কিছু জমতো স্যার, সেটা দিয়ে কোন সময় জামা কিনতাম, অনেক তো শখ হয়, অনেক কষ্ট সেখান থেকে গেল। পরে হঠাৎ করে আমি পড়া একটা শিখার চেষ্টা করলাম, গান গাইতে মজারে গান গাইলে স্যার কিছু অনেক মহিলার অনেক ভাই বেদার পোলা পানি করতো, আমগর নামে একটু বানায় প্রেমিকার নামে গান গাইবি, তোকে আমরা বকশিস দেবো। বাউল গাছ শিল্পটার আগে গান গাইতাম, কিছু বকশিস পেতাম, সেটা দিয়ে বন্ধু বান্ধব খাইয়ে ফেলতাম। আচ্ছা, অনেক কষ্ট, অনেক মহিলারও 2-4-5 টাকা দিত, সেটা দিয়ে অনেক টাকা মোটামুটি খাইয়ে খাইয়ে চলতাম। ওখানে বুঝছি আবার অনেক আপনার মতন স্যার 2 জন ভাই ছিল, ওইখানে একটা নাটক ছিল, এখন তো মেয়েদেরকে পাওয়া, যখন মেয়ে ছিল না, পুরুষকে দিয়ে মেয়ে সাজাইতো। ওই যাত্রার মধ্যে মাঝে মাঝে একটা গান গাইতাম, সেই যাত্রা থেকে 2টা বই পেয়েছিলাম পুরস্কার। আমি বই তো আর পড়তে পারি না, সে বইটা আমাদের বাড়ির পাশের সর্দার ছেলে জুয়েল ভাই, সেই বাড়ির কাছে বিক্রি করে দিতাম, 30 টাকা দিচ্ছে। সেই পুরস্কারে আমার অতি জীবনে ফার্স্ট গান গাওয়ার পর পেলাম। সেখান থেকে কাহিনী গেল স্যার। তারপরে ইদারিং বছর 2-3 বছর আগে পরে আমাদের গ্রামে একজন বাউল শিল্পী ছোট আবুল,
সে শুটু আবার একদিন আমার নিতে চাইছিল, গান গাইতে মিলার অনুষ্ঠান আগে তো, আসার আগে গান গায়ে অনেক পোলাপানে লাগতাম। দেশ গ্রামে তো বাউল গান আরম্ভ হয় 11টা 12টা বাজে আরম্ভ হয়। সেখান থেকে ভাই আসার আগে কিছু গান গেলে অনেক মানুষের 2-4-5 টাকা দিত, শূন্য গান, বাউল গান। আবুল সরকার একটা গান গাইছিলাম, গাওয়ার পরে সে আবুল সরকারে আসার স্টেজের ওঠার সাথে সাথে ভাই আল্লাহ রশিদ রহমত ভাই এসে বললো, এতক্ষণ যে একটা গান বলছিল, গান যে বললো ওরকম লাগছিল আপনাদেরকে, সেই ছেলেটা একটু দয়া করে আমার সামনে আসেন, আমি ছেলেটাকে দেখতে চাই। ছোট ছোট বিষয় যেগুলো হয়তো আমার জায়গা থেকে বা যারা শুনছেন তাদের অনেকেরই জীবনের জায়গা থেকে, এই দুমুঠো ভাত কিংবা হোটেলে এই 2 টাকা কিংবা ওর এই টুকটাক গান পাড়া কিংবা ওই ছোট বাচ্চাদের কাছ থেকে অ আ ক খ শেখা, এগুলো হয়তো আপনার জীবনের জায়গা থেকে কোনো ঘটনাই না, কিন্তু ওর সার্কামস্ট্যান্সেস থেকে, ওর পরিবার বা ওর পরিবেশ থেকে এগুলো ওর জীবনে ভয়াবহতম ঘটনা, মনে দাগ কাটার মতো ঘটনা। কি অদ্ভুত জীবন মানুষের, তাই না? যে আমরা কেউ কেউ শুধু পরিবেশের কারণেই জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছি, আবার কেউ এই পরিবেশের কারণেই রাস্তার ফকির হচ্ছে, চোর হচ্ছে, বদমাইশ হচ্ছে। কেউ এই পরিবেশের কারণেই শুধু দুবেলা খেতে পারে না, এইরকম জীবনযাপন করছে। অদ্ভুত। প্রত্যেকটা মানুষই কিন্তু সম্ভাবনাময়। এই ছেলেটাকে যদি প্রপার পরিবেশে বড় করা যেত, তাহলে এই ছেলেটা না জানি কোন জায়গায় যেত, না জানি সমাজের কত বড় অ্যাসেট হতে পারত। হায়রে মানুষ, সবচেয়ে বড় সম্পদ, অথচ পরিবেশের কারণে সে কতটা পিছিয়ে থাকে। চিন্তা করে দেখুন, আমাদের দেশের মানুষ কত কোটি? 17 কোটি মানুষ আমরা বলি, খুব ছোট্ট একটা দেশ। এই 17 কোটি মানুষই যদি শিক্ষায় শিক্ষিত হয়, এই 17 কোটি মানুষই যদি বেটার লাইফ লিড করে, 17 কোটি মানুষের যদি কেউ বেকার না থাকে, 17 কোটি মানুষের প্রত্যেকটা মানুষই যদি কর্মক্ষম হয়, এই ছোট্ট একটা দেশ, এই দেশটা কোথায় চলে যাবে? আজকের এই গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে কাউসারকে আমরা শুনছি আজকে 2018 সালে বসে, হয়তো 20 বছর পর, হয়তো 30 বছর পর, অথবা 40 অথবা 50 বছর পর এইরকম কাউসার সমাজে খুঁজেই পাওয়া যাবে না। এটা একটা রূপকথা হবে, সত্যিই যেন তাই হয়। তারপর সেখান থেকে গেছে পরে শেষ, তার ভাগ্য নেই। আর তোকে আমাদের আরেক মাজারে তখন গান গাইতাম, 3 দিন ওর ছিল, 5 দিন ছিল, 3 দিন পর্যন্ত গান গাইছিলাম আমি। গলা এরকম ভাঙছে। শেফালি শেফালি হাজব্যান্ড শুনছিল আমার গান, শুনে ভালো লাগছিল। পরের দিন কইছে, পরের দিন আসবে ভাইয়ে, তোমার পরের দিন তোমার আপু আসবে, তুমি যদি আপুর সাথে যাও তুমি বিদেশে অনেক জায়গায় যাইতে পারবা, সুন্দর সুন্দর গান গাইতে পারবো। পরে আমি ঘুমের দান্দা 3 দিন উজা কর স্যার, ভাগ্য অনেক অফার ছিল, আমার ভাগ্য মনে নেই। তারপরে বাড়িকে বললাম, আচ্ছা ভাই ঠিক আছে, তো তোমার আপু আসলে আমি তোমাকে বলবো না, হয়েছে তোমার আপুকে বলবো। পরে আমি ঘুমাইছিলাম বন্ধু বান্ধবের মাঝে, পরে আপা বলে অনেক ডাকছিল, কয়েকটা বাচ্চার একটা ছেলে একটা গান গাইতো, ছেলেটাকে একটু দেখান। ঘুমের দান্দা তো স্যার 3 দিন, তো ওইটা আর আগ্রহ করে যায়নি। যদি যেতাম ওইখানে একটু অফার লাগবে, আচ্ছা তাক গেছে, ভাগ্য নেই। আমি একটা প্রতিভা নিলাম, অনেক ক্যাম্পাসাররা রাস্তায় গান গা, আল্লাহ যদি দেয়, অনেকে তো দয়াবান ব্যক্তি আছে রাস্তায়, কারো ছেলে কখনো হয় যায়। আমি একটা সাউন্ড বক্স কিনি, সেই সাউন্ড বক্স দিয়ে কারণ বাজার যাই, কারণ বাজার আগে সানাচুর বিক্রি করতাম, তো তেলা পোকা মাইকের দিয়া গজল গায়ে পাকিয়ে গাইতাম, অনেকে মানুষের সানাচুর বিক্রি খাওয়াইতাম, পায়ে মাজার সমস্যা স্যার। এই বাঙ্গা বাউটিয়া অনেক কষ্ট করছি স্যার, রেলগেটের দিক দিয়ে ঘুমাইতাম, রাত্রে থাকার জায়গা পাইতাম না। ঘুমার পরে সে একটা কাজ কিছু টাকা দেবো সাউন্ড বক্স দিয়া, সেই মাইকটাতে সানাচুর বেচার পরে গিয়ে সেই সাউন্ড বক্সের মেধাবিদ্যা নিলাম। এই কোথাকে এটার গেলে অনেক ভয়েস ভালো হয়, গজলটা সুন্দর পাওয়া যায়, অনেকে শুনে 500-1000 টাকা দিত। সেভাবে পাওয়ার পরে আস্তে আস্তে স্যার আল্লাহর কি অসিত রহমত, একজন ক্যাম্পাসার ভাইয়ের সাথে যাই, ক্যাম্পাসার এলা বলছে শরীফ, এলার নাম শরীফ, তুই আমার মজমা জমাই দিবি, তোকে 200 টাকা করে দেব প্রতি মজমা। পরে বেছি এলা ব্যবসায়ী ভালো, 200 দিত, 300 দিত। মনে বোঝে না ক্যাম্পাসার সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে বলে বেচে, মিথ্যা কথা বলে, তাই জন্য আমার আর পছন্দ হয় না। পরে হঠাৎ করে এক লোকে, আমি তো নামাজ পড়তাম আল্লাহ দিলে, নামাজ পড়ার মসজিদে বাইরের পরে এক বলতো, দেখো কাউসার, তুমি আগে সানাচুর ব্যবস্থা বলছি, তুমি ওদের সাথে ঘুরো না, তুমি এত সুন্দর বয়স, সুন্দর গজল গাও, অনেকে তোমাকে ফালতু ভাবে। পরে চিন্তা করলাম আসো তো ঠিক। পরে ওই ভাই এক ক্যাম্পাসের সাথে আমাকে দেয়, চট্টগ্রাম যাইতাম, ওইলে আমার এই মজমা দিকটা বিশাল মানুষ জমে গেছে, শত শত মানুষ এখানে এই মজমা, ভালো মজমা, ওষুধ বিক্রি করছে। ওষুধ তো নেয় না মানুষের বুকে, আমার গজল গাওয়া শেষ হলে আমার বাইর করে দেওয়ার সময় মানুষ আমার সাথে আশা করে। মেন কথা বুঝতে পারলাম, আমার গানের জন্য ওরা অতক্ষণ বসেছিল। পরে স্যার বসে সেখানে আর চলে 100-150 আমি তো বাসা বাড়ি হলো, মাসে আমার 4-3 হাজার টাকা খানা। এরপরে আবে যাবে একটা খাইতে তো মজ্জা, মামা আমি আপনার সাথে আর কাজ করবো না। কারণ বাজার এখানে টেলিভিশনের সামনে একটা লাল বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের সামনে গাওয়ার পরে স্যার আল্লাহর কি রশিদ রকম স্যার, গজল গাওয়ার পর অনেক মানুষের জমত জোড়া হয়ে গেছে। পরে আল্লাহর রশিদ রকম আপনার মতন স্যার একজন এসে 20 টাকা দেয়, কোনো এটাতে কিছু খাইছে। ছায়া দেখি স্যার ওর দেখা দেখি শত শত মানুষ 10 টাকা, 20 টাকা, 5 টাকা, ওইখানে 1200 টাকার মতো পাইছি। আমার খুশি, আমি জীবনে 1200 টাকা এক মনে দেখিনি। পরে আমি ওই পথে চলে যাই। এরকম করতে করতে স্যার
অনেক কষ্ট কইরা কিছু টাকা জমার পরে খুঁজে খুঁজে মার খোঁজ লই। পরে শুনি মরাদনগর থানা আর রামচন্দ্রপুর বিয়ে বই। মারা দেখতে যায় বাজারে। আপনি এটা শুনলেন কার কাছ থেকে? শুনছি একজন আমাদের গ্রামের একজন মুরব্বী হ্যাঁ। শুনছিল সেখানে বেলে বিয়ে হয়েছিল। আবার মা আবার বেলে মাঝে আবার কিছু, তখন আমি বাড়িতে আর বছরখানে ধরে যাই না। মানে এই পর্যন্ত যে সময়ের গল্প শুনলাম এই পর্যন্ত আপনার মা কি জিনিস আপনি জানেন না? মার না, সঙ্গে না, আপনার না। দেখাই হয়নি না, ছোটবেলা দেখা থেকে? হয়নি ছোটবেলা। আচ্ছা, যখন আবার আমার মার খোঁজ পাই তখন যাওয়ার পরে মাকে দেখে অনেক, তারপর আমি দূরে দূরে থাকি, যাক মা ও যে মার যেতে আছে আমি তো যদি একটু লাইনে উঠতে বিয়ে পারি শাদী করছে ওখানেই থাকুক। ওখানে থাকো, ওখানে যেহেতু একটা সংসার করে নিয়েছি। তারপরে তো রাগ না, মার দুঃখ আমার দুঃখ আমি দেখি, মা আমার কষ্ট দেখে না, মার কষ্ট আমি দেখি না। এই গজল গাওয়ার পর আল্লাহ রশিদের মধ্যে কোনোদিন বাড়িলে 2000 3000, কোনোদিন 4000 পাইতাম, কোনোদিন 5000 পাইতাম প্রতিদিন। আসুন নামাজের পর যাইতাম। বাহ, আল্লাহ রশিদ মধ্যে স্যার আমার প্রতিবারটা হইলো গাছ মানুষকে গজল গায়ে শোনাই স্যার। অনেকে শুনে 1000 টাকা দিয়ে 500 দাবি কো, আল্লাহ তোমার দুনিয়াতে কত যে ধন, অভাব নেই। পরে কাঁদতাম আল্লাহর কাছে, ধনের অভাব নেই। সেভাবে করতে করতে স্যার সেটা আওয়াজ হবার পরে আবার মার কাছে কিছু খাইতে চেয়েছিল আমার মা, সেখানে কষ্টে। আপনার সঙ্গে যে দেখা হলো আপনার মায়ের এত বছর পরে, আমার মা চিনে না, ওই সময় একটু মাথা নলের সমস্যা, আচ্ছা। পাগল। আমার মা ওইখানে দেখতে গেলে নিজের তো একটা লজ্জার বিষয়, পাগনির পোতাইছে পাগনির আগে বলতো, এগুলো বলতো। আচ্ছা, অনেক কষ্ট হতো স্যার আমার মারে আমার সামনে পাগল বলে। সেটা আমি মনকে বোঝাই পারি না। তারপরে মাকে বলতাম, আমি কিছু দেখে না আমার মাকে পাগল বললি। আমার ভাগ্য ছিল সেখানে যাওয়ার পরে আমি কিছুদিন, একদিন আমি যে বাসায় ছিলাম সেই বাসা থেকে কলজা মজব পাক করে আমার মার জন্য নিয়ে যাই, নিয়ে খাওয়াইয়া আসার পরে কিছু টাকা দিয়ে আরেক মনে গেছে আমার মা কিছু খাইতে ছেলে দিয়ে এই টাকাটাতে কিছু কিনে। সেখানে অনেক কষ্ট পরে মার কাছে মা বলতো একটু মাথা বেদ ভালো হয়েছিল, মা যা একটু কবির দেখে ওখানে ওষুধপত্র খাওয়াইতাম, দেখতে যাইতাম। সেখানে আমার মা আমার হত্যাটি আল্লাহর কি অসি রকমত, বাবারে তোর আদর দিতে পারি নাই সন্তান। পরে আমি মা তুমি দোয়া করে, আমার ভাগ্যে নাই। আমার সবসাথে কষ্ট মাঝে মাঝে বোনের কথা মনে হওয়া, মানুষের সাথে শুনে আমার বোন অনেক সুন্দর ছিল স্যার। আমার একটু কষ্ট, আমার বোনটা যদি পাইতাম। আমার বোনটার নাম ছিল এসমিন। আমার বোন নিয়ে গেছিল, অনেক শুনছিলাম আমার বোন পালকে দিয়েছে না মরেছে, সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনই জানে। জানি না কোথায় আছে আমার বোন। এসমিন নামে ছিল, সুন্দর ছিল। আমার আব্বার নাম ছিল বাদশামী। সে বোনের জন্য অনেক কান্দি, নামাজ পড়ে সেই টাকা জমা একটা বিয়ে করি। এই ধরেন 1 বছর হয় বিয়ে করলেন? বিয়ে করলাম মার মার কথা পরামর্শ শুনে বিয়ে করে। তারপরে আমার মাকে নিয়ে ঢাকা শহরে আসছে। ঢাকা শহরে আসে মাকে চিকিৎসা যতটুকু পারি করতেছি। মার প্রেশার বাড়তি, মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যেন কবে যেন আমার মাকে নিয়ে যায়। আমি বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলি, মার সেবা যেন করে, মার মতো তুলনা হই না অনেকে। আপনার বয়স কত এখন? 26 বছর হয়। আপনার মার সঙ্গে দেখা হয়েছে ক বছর? 23 বছরের বালা, 2-3 বছরের মতো তো দেখাচ্ছি। আপনি জীবনে মার কোনো সান্নিধ্যই পাননি, মার কোনো আদর স্নেহই পাননি? পান না, আমার খালামার কাছে পাইছেন তো। তারপর আপনি মার জন্য এত কিছু কেন, কিভাবে বলতেছেন? এত বলতেছি কারণ আমার যে মারও ছিল আমি সুন্দর পৃথিবী দেখেছি। আবার যেটা শুনলাম আমার মা তো আমার বোনের সুখে সুখে গেছে, সে তো আমার কষ্ট না, একটা সন্তানের ব্যথা আমি বুঝতে পারি। আমি যেহেতু আমার বোনের জন্য এত কাঁদতে পারি, আর আমার মার মন তো কলজা ফাইটা যাওয়ার কথা। আপনার বাবা কোথায়? বাবার সঙ্গে দেখা আমার হয়েছে? বাবার সাথে দেখা নেই। ভালাই দিয়া গেছে গা। এরপরে আর আসে নাই কখনো? না, দেখাই পাননি আর কখনো? আচ্ছা, আমি একটু আপনার কাছে জানি, এই যে বছর 3 হলো আপনার ছেলের কাছে আপনি আছেন, আপনার ছেলে কেমন করে আপনার জন্য? ভালো। যত্ন আপনি করে ভালো মতো? দেখশন যেটা প্রয়োজন হয় সেটা দেখে? দেহে। আচ্ছা, আর আপনি এখন পেশায় কি করেন? আমার অন্য পেশায় স্যার রাস্তায় গজল গাই, শুনে ইসলামী গান, মার গান গাই, আধুনিক বেশিরভাগ মার গান গাই আর ইসলামী গজল শুনে এগুলো শুনে 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 একটা সাউন্ড বইতে রাস্তায়, বাসা বাড়ি, মোড়ে টোরে। কোথায় কোথায় করেন এটা? এই যে খিলগাঁও গাই, বাসাবো গাই, শাহজাহানপুর, রামপুর, এই দিক দিয়ে সব জায়গায় বিভিন্ন কারণ বাজার যাই, অনেকে ওরা সবাই শুনি। আচ্ছা, তো আমি আমার শ্রোতা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি এই কাউসারকে দেখতে চান, হয়তো অনেকে দেখেছেন, এভাবে কখনো দেখা হয়নি, হয়তো জানা হয়নি কখনো ওকে। আজকে আপনারা জীবন গল্পটা জেনে গেলেন কাউসারের। আপনারা যদি এর পরে কাউসারকে দেখেন কখনো এই মাউথ স্পিকার নিয়ে গজল গাইতে বা গান করতে, এই কাউসারের যে জীবন গল্প সেই আঙ্গিকে কাউসারকে শুনে দেখবেন, আপনাদের ভালো লাগা হয়তো আরও বেড়ে যাবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে কাউসারের জীবনের গল্প। বাকি জীবনে এই কাউসার স্ট্রিট চাইল্ড থাকবে নাকি আল্লাহ তাকে বাদশা বানাবে, বাদশা পরিমাণ ধন সম্পদ দেবে, সেটা সৃষ্টিকর্তাই খুব ভালো জানেন। কারণ আমরা জানি যে এই কাউসার একসময় 2 টাকা খেতে, 2 টাকা দিয়ে খাবার কিনে খাওয়ার সামর্থ্য ছিল না। এই কাউসার এখন গান গেয়ে গিয়ে কিছু পয়সা হলো সে জমিয়েছে, তার একটা সংসার হয়েছে, তার মাকে সে নিজের কাছে রেখেছে। এর চেয়ে বড় কথা আর কী হতে পারে? এটাই তার জন্য অনেক বড় পাওয়া নিঃসন্দেহে। আমরা সমাজের কোনো মানুষকেই যাতে অবহেলা না করি, সমাজের প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়। আমি বারবার শুধু একটা কথাই বলি, যে মানুষটাকে আপনি দেখছেন না, যে মানুষটাকে আপনি কি বলা যেতে পারে তুচ্ছতাচ্ছিন্ন করছেন, এই মানুষটাই হয়তোবা সমাজে এমন কিছু করে পুরো সমাজটাকেই বদলে দিতে পারে।
সুতরাং মানুষের প্রতি আমাদের যেন শ্রদ্ধাবোধ কখনো না কমে। জীবন গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরবো। আমার সামনে হয়তো আরও একজন গেস্ট থাকবেন, তার জীবন গল্প হয়তো আমাদের নতুন করে ভাবাবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমি আমার টিম মেম্বার যারা আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।